ওকে, তাহলে আজকে আমরা শিখবো আর্টিকেল রাইটিং এবং প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের প্র্যাকটিক্যাল কাজগুলো। বায়ার ওডেক্সে কীভাবে কাজগুলো দেয় আর আমরা কাজগুলো কীভাবে করব। আমরা গত 4টা ক্লাসে শিখছিলাম এগুলোর শিখার কৌশলগুলো, আমরা কীভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো এবং কীভাবে আর্টিকেল লিখবো। আর আজকে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করব। বায়ার কীভাবে সরাসরি কাজগুলো দেয় আমরা সেগুলো বুঝবো এবং তার অনুযায়ী বায়ারের মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কীভাবে কাজগুলো করব। সবাইকে প্রস্তুত? ওই ইয়াটা অফ করে দেন, স্লাইডিং ডোরটা অফ করে দেন। হ্যাঁ, অফ করে দেন। আচ্ছা, তাহলে আমরা আর্টিকেল রাইটিং এবং প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের কাজগুলো আমরা কোথায় কোথায় পাবো? ওডেক্সে পাবো। আমরা যে কাজগুলো শিখলাম এই কাজগুলো আমরা কোথায় কোথায় পাবো? ওডেক্সে পাবো, ইলেন্সে পাবো, ফ্রিল্যান্সার, ডেটা কোডার, ফাইবার, এরকম প্রায় 8টা মার্কেটপ্লেস আমরা পাবো। এগুলোর পাশাপাশি আর কোথায় পাবো? সরাসরি বায়ারের সাথে, সরাসরি বায়ার। তাহলে আমরা যে কাজটা শিখলাম আর্টিকেল রাইটিং এবং প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, এটা আমরা ওডেক্সে পাবো, ইলেন্সে পাবো, এছাড়া অন্যান্য মার্কেট প্লেসে পাবো। ঠিক আছে, এবং আমরা সরাসরি বায়ারের সাথে আমরা কাজগুলো করতে পারবো, কোনো মার্কেট প্লেস ছাড়াই সরাসরি বায়ার থেকে আমরা কাজগুলো কালেকশন করতে পারবো। এখন বায়ার যে ফরম্যাটে কাজগুলো দেখ না কেন, যেখানেই দেখ না কেন, কাজের ইয়াটা সবসময় সেম থাকে। যে বায়ার ওডেক্সে কাজ দিচ্ছে একই বায়ার আবার ইলেন্সে কাজ দিচ্ছে, সেম বায়ার আবার ফাইবারে কাজ দিচ্ছে। আবার সেই বায়ার কিছু কাজ মার্কেট প্লেসের মাধ্যমে করাচ্ছে, আবার কিছু কাজ সরাসরি করাচ্ছে। তো বায়ার একই, তার কাজও একই, ব্যাস সে বিভিন্ন ফরম্যাটে করাচ্ছে। যেমন আপনার ইচ্ছে হলে আপনার টাকা আছে, আপনি ইচ্ছে হলে কি জনতা ব্যাংকে জমা রাখবেন, ইচ্ছে হলে ইসলামী ব্যাংকে জমা রাখবেন, ইচ্ছে হলে ডাচবাংলা ব্যাংকে জমা রাখবেন, অথবা ইচ্ছে হলে কি আপনি কয়েকটা ব্যাংকে একসাথে জমা রাখবেন। আছে না, অনেকের 10-12টা অ্যাকাউন্ট থাকে না? কার আছে? ইনশাল্লাহ আপনাদেরও থাকবে। আপনাদের থাকবে না? হ্যাঁ, আপনাদের থাকবে না? শখ করে রাখে, অনেক প্রয়োজনও রাখে। আচ্ছা, তাহলে আমরা ওডেক্সে গেলাম। এখন দেখেন আমরা ওডেক্সে যে কাজগুলো দেখবো সেই কাজগুলো সব জায়গায় সেম। ওডেক্সের বায়ারদের যে রিকোয়ারমেন্ট, কারণ ওডেক্সের বায়াররাই ইলেন্সের বায়ার, আবার ওডেক্সের বায়াররাই কারা সরাসরি জব প্রোভাইডার। তো আমরা মোটামুটি এখান থেকে আমরা জব ডেসক্রিপশনগুলো বুঝার পর আমরা বায়ার কীভাবে কাজটা দেয় সেটা আমরা বুঝবো, বায়ারের মেন্টালিটি আমরা বুঝবো। ঠিক আছে, তখন আমরা সে কাজের জন্য আরও ভালোভাবে প্রিপেয়ার হতে পারবো। আর আপনারা যদি চান শুধুমাত্র এই ক্লাসটা করেই আপনারা কাজটা শুরু করতে পারেন। ঠিক আছে, কাজগুলো খুবই সহজ, আর এই কাজগুলোর কোনো শেষ নেই। কাজগুলো হলো আনলিমিটেড কাজ, এবং যত দিন যাচ্ছে তত কাজগুলোর গুরুত্ব বাড়তেছে। কেন? আমি সম্ভবত একদিন আপনাদেরকে বলছিলাম কাজগুলোর গুরুত্ব কেন বাড়তেছে। হ্যাঁ, এখন যে কোনো একটা ওয়েবসাইটকে গুগল আগে যেটা করতো, যে কোনো একটা ওয়েবসাইটকে উপরে নিয়ে যাওয়া, র্যাঙ্কিং করা। দেখেন কেন আমাদের আর্টিকেল লেখাটা এত বেশি প্রয়োজন কেন আছে? বলেন। আমি দেখলাম বিউটি কেয়ার। এখন বিউটি কেয়ার লিখে যদি আমি সার্চ করি, দেখেন এখানে কি আসছে, টাইমস অফ ইন্ডিয়া একটা নিউজ পেপার, তারপর হচ্ছে beautycare.com, তারপর হচ্ছে কি উইকিপিডিয়া, আলভিরাস, তাহলে দেখতে পাচ্ছেন আমরা বিউটি কেয়ার লিখে সার্চ করলাম, চলে আসলে কি আলভিরাস চলে আসছে না? ওদের গুগল প্লাসের অ্যাকাউন্টে চলে আসছে আলভিরাসের চিটং ব্রাঞ্চটা, কারণ গুগল বুঝতে পারছে যে আমরা চিটং থেকে ইয়ে করতেছি, ওই গুগল ম্যাপে অ্যাড করছে, ওখান থেকে চলে আসছে। এই যে আচ্ছা, বিউটি কেয়ার। এখন আগে গুগল যেটা করতো সেটা হচ্ছে এই যে ওয়েবসাইটগুলোকে প্রথমে দেখাবে, ধরেন beautycare.com, এই সাইটটা দেখেন,
এখন গুগল এই যে যাদেরকে প্রথমে দেখাচ্ছে তাদের বিজনেস ভালো হবে না। এখন এই যে beautycare.com, এখন দেখেন আমরা beautycare.com দেখি। beautycare.com ও মূলত কিছু ইনফরমেশন দেয় এবং ইনফরমেশনের পাশাপাশি সে অনেক ধরনের অ্যাডভার্টাইজিং করে, শপিং, তাই না, টপ গিফট আইডিয়াস, এটা সেটা। আবার বাম পাশে এখানে অ্যাড, ডান পাশে অ্যাড, উপরে অ্যাড, এটাও অ্যাড, তাই না। সে অ্যাডভার্টাইজিং করে অনেক টাকা, অনেক, এটাই তার ইনকাম সোর্স। এবং এইটার সে ইয়ার পাশাপাশি এই যে beautycare.com এর মধ্যে কেসের এখানে ডাইরেক্টরি, শপিং, মেম্বার্স, তার মানে সেখানে বিক্রি করার জন্য কিছু জিনিস রাখছে। তো মানুষ বিউটিকেয়ার লেগে যখনই সার্চ করবে, মানুষ বিউটিকেয়ার লেগে যখন সার্চ করবে তখন beautycare.com এটাকে পাচ্ছে। আর beautycare.com মানুষ যখন ঢুকলো তখন সে কী পাচ্ছে, বিভিন্ন এই যে গিফট আইটেম, বুটিক আইটেম, ভিডিওস, তাই না, এগুলো পাচ্ছে না। এছাড়া বিভিন্ন বিউটি কেয়ার প্রোডাক্টও সে কিনতে পারতেছে। তাহলে মূল বিষয় হচ্ছে এটাই। এখন এই ওয়েবসাইটটা যখন গুগল র্যাঙ্কিংয়ে আসার জন্য যেটা করতো আগে, এখন এই ওয়েবসাইটটা গুগল র্যাঙ্কিংয়ে প্রথমে আসাতে তাদের বিজনেস অনেক ভালো হচ্ছে। কারণ পৃথিবীতে কোটিবার সার্চ হয়, কয়েক কোটিবার সার্চ হয় বিউটি কেয়ার শব্দটা লেগে, তাই না। তো এই জন্য এখন বিউটি কেয়ার শব্দটা লিখে যদি মানুষ যেটাকে প্রথমে পাবে, ফার্স্ট পেজে যাদেরকে পাবে, সেখানে মানুষ ক্লিক করে ওই সাইটগুলো ব্রাউজ করবে। এখন এই সাইটগুলো মানুষ ব্রাউজ করবে কী জন্য, বিউটি কেয়ার সম্পর্কিত তথ্য জানার জন্য। এখন তথ্য জানার পাশাপাশি তারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কেও জানবে, তাই না। প্রোডাক্ট সম্পর্কে যখন জানবে তখন মানুষ এখানে ক্লিক করে এই প্রোডাক্টগুলো মানুষ কিনবে। এতে করে ওয়েবসাইটের লাভ হচ্ছে না। এভাবে ওয়েবসাইটগুলো কোটি টাকার মানে ব্যবসা করে শুধুমাত্র গুগল ফার্স্ট পেজে আসার জন্য। মানে ফার্স্ট পেজে আসলেই, গুগলের ফার্স্ট পেজে সে থাকতে পারলে যে কোনো ওয়েবসাইট, তার বিজনেস অনেক ভালো হয়। এখন এই ফার্স্ট পেজে আসার জন্য গুগল আগে যে টেকনিকটা ছিল সেটা হলো, যে ওয়েবসাইট যত বেশি লিঙ্ক বিল্ডিং করতে পারে সেই ওয়েবসাইটকে সে তত বেশি উপরে রাখবে। মানে গুগল প্রথমে যেটা করতো, গুগল ফার্স্ট র্যাঙ্কিংয়ে কাকে প্রথম পৃষ্ঠে রাখবে, কাকে 100 নম্বর পৃষ্ঠে রাখবে, কাকে আগে রাখবে, কাকে পরে রাখবে, এটা গুগল ডিসাইড করতো কার লিঙ্ক কত বেশি। যার লিঙ্ক যত বেশি তাকে গুগল উপরে রাখতো। বাট বর্তমানে গুগলের অনেকগুলো আপডেট হয়েছে, ওই নিয়মটা অনেকগুলো মানে পরিবর্তন হয়েছে। গুগল পান্ডা, গুগল পেঙ্গুইন, গুগল হামিংবার্ড, ঠিক আছে। এরপর লাস্ট যেটা আসছে, এই সবগুলো আপডেটে যেটা বলছে সেটা হলো ভালো কন্টেন্ট রাখতে হবে। ওয়েবসাইটে যদি শুধু লিঙ্ক বিল্ডিং করে তাহলে সেটা র্যাঙ্কিংয়ে আসবে না। মানে আগে গুগলের টেকনিক ছিল ওইটাই, যে যত বেশি লিঙ্ক বিল্ডিং করবে তত বেশি ওয়েবসাইটটা উপরে যাবে। তো সেই জন্য আমাদের এসইওর কাজের মধ্যে লিঙ্ক বিল্ডিংয়ের কাজটা প্রচুর পরিমাণে ছিল, ঠিক আছে। কারণ মানুষ লিঙ্ক বিল্ডিং করাতে চাইতো। আর গুগল এখন যেটা করতেছে, ওইরকম অনাকাঙ্ক্ষিত যদি কোনো লিঙ্ক থাকে সেটাকে গুগল ডিইন্ডেক্সিং করবে, মানে উল্টা করবে আর কি, ঠিক আছে। মানে উল্টা ধরাই দিবে। হ্যাঁ, গুগল ওইগুলোকে আইডেন্টিফাই করে যেগুলো অতিরিক্ত লিঙ্ক বিল্ডিং করতেছে সেগুলোকে গুগল মানে ওয়াশ করে, মানে করে ফেলে দেয়, র্যাঙ্কিং সে ড্রপ করে। তো সেই জন্য এখন বায়াররা আগে যে কাজগুলো দিত, লিঙ্ক বিল্ডিংয়ের যে কাজগুলো দিত, এখন বায়াররা লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো দেয় না। এখন তার পরিবর্তে কোন কাজগুলো দিচ্ছে, আর্টিকেল রাইটিং। এখন গুগল বলতেছে যে ওয়েবসাইটের যত বেশি ইনফরমেশন থাকবে সেই ওয়েবসাইটকে সে তত বেশি উপরে রাখবে, যে ওয়েবসাইটের ইনফরমেশন কম সেই ওয়েবসাইটকে সে পিছনে রাখবে। এখন ইনফরমেশনের মধ্যেও কি কিছু বিষয় আছে, আর্টিকেলগুলো হতে হবে ভালো মানের আর্টিকেল। আমরা সহজ কথা যদি বলতে পারি, যে ওয়েবসাইটের অনেক বেশি সংখ্যক ভালো মানের আর্টিকেল থাকবে সেই ওয়েবসাইট গুগল উপরে রাখবে, আর যে ওয়েবসাইটের ভালো মানের আর্টিকেল থাকবে না সেই ওয়েবসাইটকে গুগল উপরে রাখবে না। তো এখন ওয়েবসাইটগুলো উপরে যাওয়ার জন্য তাদের মূল অস্ত্র হলো কি, ভালো মানের কন্টেন্ট। এই কারণে যত দিন যাচ্ছে ততই কন্টেন্টের গুরুত্ব বাড়তেছে। তাহলে কন্টেন্ট আপনার একটা ওয়েবসাইট তৈরি করার পর আপনি যেটা নিয়ে বিজনেস করবেন সেই ওয়েবসাইটের যদি ভালো মানের কন্টেন্ট যদি অ্যাড করতে পারেন তাহলে আপনার সাইটটা মানে গুগল ভালো চোখে দেখবে, গুগল সেটাকে উপরে নিয়ে যাবে, ফার্স্ট পেজে দেখাবে। এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হলো, আপনার ওয়েবসাইটে যদি ভালো মানের কন্টেন্ট থাকে, ভালো মানের ইনফরমেশন থাকে, তাহলে আপনার যারা কাস্টমার তারাও আপনার সাইটটাকে গুরুত্ব দিবে না। মানুষ মনে করবে কি আপনার সাইটে অনেক ভালো মানের ইনফরমেশন পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে তারা আপনাকেই বেশি প্রাধান্য দেবে এবং আপনার সাইটে তারা বারবারই আসবে। আপনার প্রতি তাদের একটা ফেথ থাকবে, আপনার সাইটের প্রতি তাদের একটা ফেথ থাকবে যে এই সাইট থেকে ভালো ইনফরমেশন প্রোভাইড করা হয়, সুতরাং এই সাইট যেই প্রোডাক্ট কেনার জন্য সাজেস্ট করে মানুষ সেই ধরনের প্রোডাক্টগুলো কিনবে, ঠিক আছে। তাহলে ভালো মানের কন্টেন্ট লাগলে দুই ধরনের লাভ পাওয়া যায়। একটা হচ্ছে কি, কাস্টমারের মন জয় করা যায়, আর 2 নম্বর হচ্ছে গুগলের মনও জয় করা যায়। তো সেই জন্য ভালো মানের আর্টিকেল লেখার কোনো বিকল্প নেই।
তখন এই কাজগুলো এটা হচ্ছে একটা দিক, ঠিক আছে। আর্টিকেল এবং আর্টিকেল কেন লাগে বিষয়গুলো একটু লিখে লিখে বলি। হ্যাঁ বলতেছি, আর্টিকেল কেন লাগে। এক নম্বর হচ্ছে গুগলকে ম্যানেজ করতে। একটা হচ্ছে গুগলের ফার্স্ট পেজে আনতে, 2 নম্বর হলো ভিজিটরের অথবা কাস্টমারদের মন জয় করতে। কাস্টমারদের আচ্ছা, এরপর 3 নম্বর হলো আর্টিকেল কেন দরকার। আপনি নতুন একটা ওয়েবসাইট তৈরি করছেন, এখন ওয়েবসাইট তৈরি করতে ওয়েবসাইটের সিস্টেমগুলো তৈরি করতে লাগবে বড়জোর আপনার কয়েক ঘন্টা, মানে কোথায় ক্লিক করে কী হবে এগুলো কি ফ্রেমওয়ার্কটা তৈরি করতে লাগবে বড়জোর কয়েক ঘন্টা, ঠিক আছে। আর এখানে মূল কাজটা কি, ইনফরমেশন পুট করা। ওয়েবসাইটকে আমরা তুলনা করতে পারি একটা বইয়ের সাথে, বই। তাহলে একটা ওয়েবসাইটের একটা ফ্রেম তৈরি করা এটা মাত্র কয়েক ঘন্টার কাজ। যেমন দেখেন, আমি যদি প্রথম আলোতে যাই, এখন এই যে প্রথম আলোতে এই যে এখানে ক্লিক করলে আজকের পত্রিকা আসবে, এখানে ক্লিক করলে আন্তর্জাতিক সংবাদ আসবে। এই যে একটা কাঠামো, একটা ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমটা তৈরি করতে লাগবে বড়জোর কয়েক ঘন্টা। এটা খুব বেশি মানে কঠিন কোনো কাজ না। কিন্তু এখানে আসল বিষয় কোনগুলো, মানুষকে ফ্রেম দেখার জন্য আসবে নাকি ইনফরমেশন দেখার জন্য আসবে? ইনফরমেশন দেখার জন্য আসবে। তাহলে একটা ওয়েবসাইটের ফ্রেম তৈরি করতে লাগবে বড়জোর কয়েক ঘন্টা, আর ইনফরমেশনগুলো দিতে লাগবে কয়েক মাস, তাই না? তাহলে ওয়েবসাইটের মূল বিষয়টা হচ্ছে কি, ইনফরমেশন। তাহলে নতুন একটা ওয়েবসাইট তৈরি করলে আপনাকে ইনফরমেশন দিতেই হবে, সেটা যে উদ্দেশ্যে তৈরি করেন না কেন, সেটা কমার্শিয়াল উদ্দেশ্যে তৈরি করেন অথবা নন কমার্শিয়াল উদ্দেশ্যে তৈরি করেন। বাংলাদেশের একটা সাইট দেখেন, যে কোনো একটা সাইট, তাহলে যে কোনো বিষয় ফ্রেমওয়ার্কটা তৈরি করা সহজ। এখানে মূল বিষয় হচ্ছে ইনফরমেশনগুলো দেওয়া, এবং ইনফরমেশনগুলো দিতে অনেক প্রচুর পরিমাণে সময় লাগে। তাহলে আমরা একটা ওয়েবসাইটে যত কিছুকে দেখি, এই যত ধরনের আর্টিকেল দেখবো, যত লেখা, যত ছবি, সবগুলোকে যদি আমরা এক শব্দে বলি, কি বলা যায়? ওয়েব কন্টেন্ট। মানে একটা ওয়েবসাইটের মধ্যে কী কী থাকতে পারে, ছবি, ভিডিও, অডিও, আর্টিকেল, তাই না? অনেক কিছু থাকবে না? এই সবগুলোকে আমরা একসাথে কি বলবো? ওয়েব কন্টেন্ট। ওয়েব কন্টেন্ট। এখন নতুন একটা সাইট তৈরি করছেন, আপনি অনেকগুলো ইনফরমেশন দিচ্ছেন, এরপর ওয়েবসাইটটাকে মেনটেন করতে হবে না? প্রতিনিয়ত নতুন নতুন ইনফরমেশন অ্যাড করতে হবে না? করতে হবে। তো প্রতিনিয়ত ইনফরমেশন অ্যাড করতে হলে ওই ওয়েবসাইটকে কয়েকজন মানুষ হায়ার করতে হয় শুধুমাত্র ইনফরমেশনগুলো আপডেট করার জন্য। নতুন ওয়েবসাইটে ইনফরমেশন দেওয়া, এডিং প্লাস আপডেট করা। এরপর হচ্ছে 4 নম্বর, সফটওয়্যারে ইনফো আপলোড করা।
একটা একটা ডিকশনারি সফটওয়্যার, একটা ডিকশনারি সফটওয়্যারের, আচ্ছা একটু বলতেছি। আচ্ছা দেখেন, তাহলে সফটওয়্যারের ইনফরমেশন দেওয়া, একটা ডিকশনারি ফ্রেমওয়ার্ক তৈরি করা খুব সহজ, তাই না? কিন্তু ডিকশনারির মধ্যে মেন 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 জিনিসটা কি? ভোকাবুলারি। এখন ভোকাবুলারি ফ্রেমওয়ার্কটা তৈরি করতে কয়েক ঘন্টার মধ্যে তৈরি করা যাবে, বাট ইনফরমেশনগুলো অ্যাড করতে অনেক সময় লাগবে না? তাহলে সফটওয়্যারের মধ্যেও কি ইনফরমেশন অ্যাড করতে হয়? আমরা যখন কোনো অ্যাপস দেখি, মোবাইলের কোনো অ্যাপস অথবা কোনো সফটওয়্যার খুললে অনেক একটা পেজ আসে না? মানে কোথায় ক্লিক করলে কী পেজ আসবে, অনেকগুলো ইনফরমেশন আসে না? আবার আপনি একটা জায়গায় ক্লিক করছেন, এখানে একটা রং একটা ইনফরমেশন আসছে। তাহলে এই সবগুলো জিনিস আগে থেকে লিখে দিতে হয়, ঠিক আছে? তাহলে একটা সফটওয়্যার যদি আমরা দেখি, ছোট্ট একটা সফটওয়্যার, বাট সেখানে অনেকগুলো ডাটা এন্ট্রি করতে হয়, অনেকগুলো আর্টিকেল লিখতে হয়। তো সফটওয়্যারের মধ্যে ইনফরমেশন করার জন্য আর্টিকেল লিখতে হয়। তাহলে এগুলো হচ্ছে আর্টিকেল লেখার গুরুত্ব। গুগলের ফার্স্ট পেজে আনার জন্য, কাস্টমারদের মনে পজিটিভ ইমপ্রেশন তৈরি করার জন্য, নতুন ওয়েবসাইটে ইনফরমেশন দেওয়ার জন্য, প্লাস আপডেট করার জন্য, এবং সফটওয়্যারের মধ্যে ইনফরমেশন দেওয়ার জন্য। তাহলে এগুলো হলো আর্টিকেল রাইটিংয়ের গুরুত্ব, ঠিক আছে? বায়াররা এই কারণগুলোর জন্য আর্টিকেল রাইট করে। আর প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের গুরুত্ব কি? প্রথমত ই-কমার্স সাইট, অ্যামাজন, ইবে, সিজে, এরকম ই-কমার্স সাইট যেগুলো আছে, সেই ই-কমার্স সাইটগুলো তাদের প্রোডাক্ট সেল করার জন্য তাদের নিয়মিত প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতেই হয়। যেমন দেখেন, Amazon.com, আমরা এখানে শত রকমের প্রোডাক্ট পাবো। আমরা চাই এই জুতোটা, এখানে সব ধরনের ইয়াগুলো চলে আসছে না? আমরা একদম বড় করে দেখতে পাচ্ছি না? অরিজিনাল মনে হয়। তাহলে এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, তাহলে এই ই-কমার্স সাইটে হাজার লাখ প্রোডাক্ট আছে। কি প্রোডাক্টটা পছন্দ হয় নাই? হ্যাঁ, তাই? আচ্ছা, তাহলে দেখেন এখানে যত ধরনের মানে আইটেম আছে। ই-কমার্স সাইটগুলো মানে কি? অন্য মানুষের প্রোডাক্ট সেল করে। ই-কমার্স সাইট মানে কি? আমার একটা সাইট আছে, আমি একটা ই-কমার্স সাইট তৈরি করলাম, এর মধ্যে আমি বিভিন্ন কোম্পানির প্রোডাক্টে আমি কি সেল করব। তো যাদের প্রোডাক্ট আমি সেল করে দেবো তারা আমাকে কমিশন দেবে। এটা হলো ই-কমার্স সাইটের সিস্টেম। মানে ই-কমার্স সাইটে নিজস্ব কোনো প্রোডাক্ট থাকে না, ঠিক আছে? ই-কমার্স সাইট অন্য কোম্পানির প্রোডাক্টগুলোকে সেল করে দেয় এবং তার বিনিময়ে তারা মাঝখানে কমিশন নেয়। তাহলে ই-কমার্স সাইটে হাজার লাখ ধরনের প্রোডাক্ট থাকে। এই লাখ ধরনের প্রোডাক্ট তাদের প্রতিদিন হাজার প্রোডাক্ট তারা অ্যাড করে, এবং এই সবগুলোর জন্য ডেসক্রিপশন লিখতে হয়, ঠিক আছে? একটা হচ্ছে ই-কমার্স সাইটের জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, আর হলো কোম্পানি সাইটের জন্য কোম্পানি সাইট কি? যেমন রং বিডি, তো এইটা হচ্ছে এই ফ্যাশন হাউসটা সরাসরি এটা ওদের নিজস্ব সাইট, এবং নিজস্ব সাইটের মাধ্যমে ওরা সরাসরি সেল করে। আপনি যদি এটা যদি কিনতে চান, এই যে ডিবিবিএল এর অথবা ব্র্যাক ব্যাংকের মাধ্যমে টাকা পে করতে পারবেন, এবং কি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি মাল ডেলিভারি নিতে পারবেন। দেশের বাইরে হলে ফেডেক্সের মাধ্যমে অথবা পোস্টাল সার্ভিসের মাধ্যমে। তাহলে ওরা প্রোডাক্টটা এটা করতে পারতেছে না। তাহলে এই কোম্পানিটা ধরুন রং বিডি, এখন ওদের হাউসে প্রতিদিন নতুন অনেকগুলো প্রোডাক্ট আসে না? ধরুন আজকে ওদের 10 রকমের আইটেম আসলো, এখন এই 10 রকম আইটেমগুলো ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে না?
যদি ভালোভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন যদি লেখা হয়, ইমপ্রেসিভভাবে যদি লেখা হয়, তাহলে মানুষের দৃষ্টি আকৃষ্ট হবে এবং মানুষ এই জিনিসগুলো কিনতেও উদ্বুদ্ধ হবে। বুঝে গেল? বাট বাংলাদেশের ম্যাক্সিমাম সাইট এই জিনিসটা এখনও পরিপূর্ণভাবে এখনও ফলো করতেছে না, কারণ ওরা এখনও বিষয়টা পরিপূর্ণভাবে জানে না। এখন দেখেন এই যে এই ড্রেসটার ডেসক্রিপশন দেখেন, এখানে মানুষ ইমপ্রেস হওয়ার মতো কোনো কিছু আছে? বারকোড লেখা আছে, রেগুলার প্রাইস এত, কোনো ধরনের কোনো ডেসক্রিপশনেই লেখা নেই যেটা থেকে মানুষ মানে ইমপ্রেস হবে। অথচ এই প্রোডাক্টটা যদি কিনতে যান, দোকানে আপনাকে অনেকভাবে বুঝাবে না, জামাটা হচ্ছে অমুক জায়গা থেকে আসছে, এটার সুতা এত পার্সেন্ট কটন, তাই না? এইভাবে অনেক কিছু করে আপনাকে বুঝাবে। বাট এখানে মানুষকে ইমপ্রেস করার মতো কোনো কিছুই নেই। যদি এভাবে ইমপ্রেসিভ হতো, যদি জিনিসটা লেখা হইতো, অনেক মানুষ এটাকে মানে হতো না, আগ্রহী হতো না। যদি এখানে বলতো যে এক্সক্লুসিভ কালেকশন শুধু এক পিসে আছে, তাই না? তো এখানে ম্যাক্সিমাম জিনিস এইভাবে মানে ফলো করো না। আপনি জাস্ট এই প্রোডাক্ট ডেসক্রিপশন আপনি পারেন। এখন আপনি যদি বিভিন্ন কোম্পানিতে যান, যারা অলরেডি অনলাইন ই কমার্স যারা করায়, আপনি তাদের কাছে গিয়ে যদি বলেন, অথবা যদি একটা মানে মেল করেন যে তোমরা যেভাবে কাজ করতো সেটা হচ্ছে না, যদি তোমরা এইভাবে করো তাহলে আরও ভালো রেসপন্স পাবা। মানুষ ওটা দেখলেই মানুষ ওটা কিনবে, মানুষ দেখলেই এমনভাবে বর্ণনা থাকবে, মানুষ দেখলে ওটা কিনতে আগ্রহী হবে। এবং বেশি দাম দিয়ে কিনলে মানুষের মনে কষ্ট লাগবে না। ঠিক আছে? হ্যাঁ, ওর ডেসক্রিপশন পরেই খুশি হইতে হবে। তো আপনি বাংলাদেশে যারা ই কমার্স মার্কেটিং করায়, যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করে, আপনি তাদের সাইটগুলো ফলো করবেন, তারা ওই জিনিসগুলো এখন পরিপূর্ণভাবে ফলো করে না। বাট যদি ফলো করে, তারা কীভাবে লাভবান হবে এই জিনিসটা যদি তাদেরকে বুঝতে পারেন, তাহলে আপনি তাদের কাছ থেকে অনেক ভালো কাজ পাবেন এবং তাদের পার্মানেন্ট একজন মানে হতে পারবেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা কাজগুলো দেখি। তাহলে মোটামুটি কি আপনাদের আইডিয়া হয়েছে যে আমাদেরকে আর্টিকেল রাইটিংয়ে কাজগুলো কারা দেয় আর প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের কাজগুলো কারা দেয়? ক্লিয়ার? এখন আর্টিকেল রাইটিং এবং প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের মধ্যে একটু পার্থক্য আছে। সবাই কি আছেন? এখন ঠিক আছে? না, আমাকে মনে দেখা যাচ্ছিল না ওই জন্য। আচ্ছা, আর্টিকেল রাইটিং এবং প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? পার্থক্য হলো, আমি যদি বলি বিউটি কেয়ার অথবা স্কিন কেয়ার টিপস, স্কিন কেয়ার নিয়ে কীভাবে স্কিন কেয়ার করতে হবে, এই টিপসগুলো নিয়ে যদি আমি বলি, সেটা কী হবে? আর্টিকেল রাইটিং হবে নাকি প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং হবে? সেটা হবে আর্টিকেল রাইটিং। আমি যদি ফেয়ার অ্যান্ড লাভলির নিয়ে যদি কোনো একটা কিছু লিখি, ফেয়ার অ্যান্ড লাভলির খুব ভালো জিনিস, এটা মাখলে এটা হয় সেটা হয়, সেটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। তাহলে বিষয়টা খুবই ইজি। আমি যদি সরাসরি কোনো প্রোডাক্ট নিয়ে যদি লিখি, সেটা কি? প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। সরাসরি প্রোডাক্ট নিয়ে লিখবো কি? প্রোডাক্টের গুণগান নিয়ে, যে ইহা কেন ভালো জিনিস। প্রোডাক্ট ডেসক্রিপশন মানে কি? মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে ইহা কেন ভালো জিনিস। ঠিক আছে? এখন ইহা কেন ভালো জিনিস সেটা আমরা অনেকভাবে বুঝাবো। আমরা যে ডেসক্রিপশনগুলো দেবো, এটার সাইজ এত, এটার মধ্যে এত পার্সেন্ট এটা আছে, এত পার্সেন্ট ওইটা আছে, এটা আছে সেটা আছে, আমরা তো অনেক কিছু বলবো। আমরা সবগুলোকে যদি একসাথে, এই সবগুলো কেন বলবো? কি বোঝানোর জন্য বলবো বলেন? রাইট, ইহা কেন ভালো জিনিস সেটা বোঝানোর জন্যই বলবো। তাহলে আমাদের কনসেন্ট্রেশন পয়েন্টটা হচ্ছে ওইটাই। আমরা যা কিছু বলবো সবগুলো কি ওইটাকে কেন্দ্র করে। তাহলে আমাদের কোনো একটা সাইটকে যদি আমরা পপুলার করতে চাই, এখন ধরেন আপনি ফেয়ার অ্যান্ড লাভলি নিয়ে কোনো একটা করবেন, ফেয়ার অ্যান্ড লাভলিকে মার্কেটিং করবেন। এখন ফেয়ার অ্যান্ড লাভলিকে মার্কেটিং করার জন্য আপনার দুইটা জিনিসই লাগবে, আপনার আর্টিকেলও লাগবে, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংও লাগবে। কীভাবে দেখেন, ওরা কীভাবে করছে দেখেন। মনে করেন এটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি, কারণ মনে করতে কোনো আপত্তি আছে? এটা ফেয়ার অ্যান্ড লাভলি। এখন দেখেন সে কীভাবে আমাদেরকে এই ফেয়ার অ্যান্ড লাভলি এই জিনিসটা দেখাচ্ছে। দেখেন, আমি গুগলে সার্চ করলাম বিউটি কেয়ার লিখে, তাই না? তার মানে আমি কি পেতে চাচ্ছি? বিউটি কেয়ার সম্পর্কিত আমি ইনফরমেশন পেতে চাচ্ছি। আমি কি সরাসরি কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করতে? আমি প্রোডাক্ট কিনতে চাই না, আমি কি চাই? বিউটি কেয়ার নিয়ে জানতে। বিউটি কেয়ার লিখে আমি সার্চ করলাম গুগল আমাকে অনেকগুলো সাইট দেখালো, তার মধ্যে 3 নম্বরে দেখালো এটাকে, beautycare.com। এখন আমার যেটা মনে হইলো যে আমি এই সাইটে গেলে ভালো ইনফরমেশন পেতে পারি। কোন সম্পর্কে? বিউটি কেয়ার সম্পর্কে ভালো আর্টিকেল পাবো।
যেগুলো পড়ে আমার লাভ হবে। তাহলে আমি এই সাইটে গেলাম, সাইটটা আসছে না? এখন এই সাইটটা আমাকে অনেকগুলো কি ইনফরমেশন দিল, বিউটি অকশন, স্যাম্পলস অ্যান্ড স্পেশালস, এই যে অ্যাডভাইস, ট্রেন্ডস, প্রফেশনালস, মানে বিভিন্ন প্রফেশনালদের, বিউটি কেয়ার প্রফেশনালদের মতামত, বিভিন্ন ট্রেন্ডস, অ্যাডভাইস, কমিউনিটি, অনেক ধরনের সার্ভিস সে দিচ্ছে না? এবং পাশাপাশি সে কী করতেছে, ধরেন আমি অ্যাডভাইসে গেলাম পরামর্শ পাওয়ার জন্য, এখানে অনেক স্ক্রিন বিষয়কের আছে। এখন এগুলো দিয়ে ঘুরতে ঘুরতে আমরা কোথায় চলে আসলাম? আমরা এখানে শপিংয়ে চলে আসলাম। শপিং আসার পরে আমরা নিচে গিয়ে দেখতেছি কি ফেয়ার অ্যান্ড লাভলি, তাই না? এখন ফেয়ার অ্যান্ড লাভলি এখানে দেখতে পাচ্ছি আমরা একটু করে, বাট এখানে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখতেছি এগুলো কি প্রোডাক্ট ডেসক্রিপশন। তাহলে আমরা আর্টিকেল দিয়ে মানুষকে আমাদের সাইটে আনছি, আর্টিকেল দেখে সে যখন ইমপ্রেস হয়ে সে যখন সাইটে আসলো, তখন আমি যে প্রোডাক্ট নিয়ে লিখবো সেই প্রোডাক্টের প্রোডাক্ট ডেসক্রিপশন দেখাচ্ছি। তাহলে মানুষ সরাসরি ফেয়ার অ্যান্ড লাভলি লিখে সার্চ করবে না, মানুষ কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করবে না, মানুষ কি লিখে সার্চ করবে? কিওয়ার্ডস লিখে, মানে আর্টিকেল ইনফরমেশন পেতে চাইবে, তাই না? তাহলে আমরা ইনফরমেশন দেওয়ার জন্যই মানুষকে আমাদের সাইটে নিয়ে আসবো, আর যখন আমাদের সাইটে আসবে তখন আমরা আমাদের সাইটের মধ্যেই প্রোডাক্ট ডেসক্রিপশন লিখব। আচ্ছা, এবার আমরা কাজগুলো দেখি। মোটামুটি বিষয়টা ক্লিয়ার যে আর্টিকেল রাইটিং কেন লাগে, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং কেন লাগে। এই কারণে এই আর্টিকেল রাইটিংয়ের কাজগুলো এবং প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের কাজগুলো এগুলো দিন দিন বাড়তেছে, যত দিন যাচ্ছে তত এই কাজগুলো বাড়তেছে। আচ্ছা, তাহলে আমরা আর্টিকেল রাইটিং এবং প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের কাজগুলো পাওয়ার জন্য আমরা প্রথমে যাবো গুগলে, আমরা ওডেক্সে আসলাম। ওডেক্সে আসে জব, এখানে দেখেন এই সার্চ বারে দুইটি অপশন এখানে আছে, একটা হলো ফাইন্ড জব, একটা হলো ফাইন্ড ফ্রিল্যান্সার। আমরা প্রথমে এগুলো কি দেখি, ফ্রিল্যান্সার যারা আর্টিকেল রাইটিংয়ের কাজ করে তারা কী পরিমাণ স্যালারি পায়। এগুলো মানে আমি একবার দেখাইছিলাম না? এনা পাই কত? পার আওয়ার $60। এই কি এনজা, ও পাই কত? $16। ও পাই পার আওয়ার $8। ও পাই পার আওয়ার $27। আচ্ছা, ও কাজ করে নাই, ও কাজ করছে, ও পাই পার আওয়ার কত? $50। ও পাই পার আওয়ার $11। ইন্ডিয়ান ও পাই পার আওয়ার $9। হ্যাঁ, কোথায়? বাংলাদেশে ও পাই পার আওয়ার 25। তাহলে একটা জিনিস বুঝতে পারতেছেন, $10 নিচে কিন্তু খুব একটা স্যালারি নেই, ম্যাক্সিমাম স্যালারি 10 আপ। এই যে ইন্ডিয়ান আছে $25 করে স্যালারি পাচ্ছে। বাংলাদেশের উন্নত না? আপাতত $3 শুকরিয়া করেন। আচ্ছা দেখেন, এখন আমরা দেখবো কাজগুলো। তাহলে মোটামুটি বুঝতে পারছেন আর্টিকেল রাইটিংয়ের কাজে কেমন ধরনের স্যালারি পাওয়া যায়। মোটামুটি স্যালারিতে পাওয়া যায়, তাই না? মোটামুটি কোনো রকম মতো করা যাবে, হ্যাঁ, কোনো মতো তো চালানো যাবে, তাই না? আচ্ছা, এবার আমরা কাজে যাই। তাহলে দেখেন আমরা ফাইন্ড ফ্রিল্যান্সার, এটার বদলে আমরা দিচ্ছি জব, ফাইন্ড জব। এখন আমরা জব খুঁজতেছি, আর্টিকেল রাইটারের জবগুলো খুঁজবো। আর্টিকেল রাইটিং।
আর্টিকেল রাইটিং। আর্টিকেল রাইটিংয়ের কাজ কয়টা আছে? 6208টা। আচ্ছা, আমি আর্টিকেল রাইটিং নিয়ে গত 4টা ক্লাসে বলছিলাম, অনেক বিস্তারিতভাবে বলছি। আমি এটা একটু পরে দেখাচ্ছি। আমি আগে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংটা একটু আলোচনা করি। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। কাজ কয়টা আছে? 440টা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমি কাজগুলো পরে বুঝাই দিই। বায়ার মানে কবি কি বলতে চাইছে? এখানে কবির মনের কথাটা বুঝতে হবে, সে সব কথা বলে না, ঠিক আছে? এখানে কবি কিছু বলে, কিছু তার মনের মধ্যে রেখে দেয়। সে মনের কথাটা যদি বুঝতে পারেন তাহলে আপনি গেইনার, তাহলে আপনি কবির খুব কাছাকাছি চলে যেতে পারবেন। আবার কবি অনেকগুলো কথাকে একটু ঘুরাই বলে। এখন হয়তো ওর টাকা পয়সা কম দিবে, সে বলবে কি অনলি ফ্রেশার আর এনকারেজ টু অ্যাপ্লাই, মানে শুধুমাত্র ফ্রেশারদেরকে সে অ্যাপ্লাই করতেছে। এটার ট্রান্সলেশন করলে কি হবে? আমি টাকা কম দিব, ঠিক আছে? ওইরকম ট্রান্সলেশনগুলো বুঝে নিতে হবে। আবার কিছু বিষয় সে বলে না, ওগুলো আমাদেরকে মানে বুঝে নিতে হবে। দেখেন, অ্যামাজন এসইও কপিরাইটার, অ্যামাজন প্রোডাক্ট ডেসক্রিপশন, কি ফিচার্স এক্সেট্রা। অ্যামাজন প্রোডাক্ট ডেসক্রিপশন মানে কি? এই অ্যামাজনের মধ্যে এই যে প্রোডাক্ট অ্যামাজনের মধ্যে এই যে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো লেখা, ঠিক আছে? এখন দেখেন কাজটা কি। লুকিং ফর অ্যান অ্যামাজন এক্সপার্ট টু প্রোভাইড SEO and copywriting services for a product listed on Amazon. Job includes writing a 100% original and sales focused product description. বুঝে গেল? সেলস ফোকাসড মানে কি? এমনভাবে লিখতে হবে যে এটা দেখার পরে কাস্টমার এটা না কিনে পারবে না, ঠিক আছে? সেলস ফোকাসড মানে এই প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং এর মূল উদ্দেশ্য কি? হ্যাঁ, প্রোডাক্টটা সেল হওয়া। বাট আপনি যদি গুগল থেকে সার্চ করেন, যে ফিচারগুলো আপনি পাবেন সেই ফিচারগুলো কি? সেগুলো হচ্ছে প্রোডাক্টের অরিজিনাল ফিচারগুলো। এখন ওই সবগুলো ফিচার আপনি বলবেন না, আপনি বলবেন আপনার মার্কেটে কোনটা খাই। ধরেন আপনি আপনার স্যামসাং ফোন আপনি আপনার মার্কেটে সেল করবেন। এখন স্যামসাংয়ের একটা মডেল, এখন ওই মডেলের আপনি সবগুলো ফিচার আপনি বের করছেন, বের করে আপনি চিন্তা করবেন যে আপনার মার্কেটে কোন ফিচারগুলো খাবে। আপনি সেই ফিচারগুলো কি করছেন? হাইলাইটস করছেন, সেখান থেকে একটা সেলিং পয়েন্ট বের করছেন এবং ওইটা ধরেই মানুষকে প্রচার করতেছেন। তাহলে জিনিসটা খুব ইজি হবে না? নিচে মানুষকে ইমপ্রেস করার জন্য আরো অনেক কিছু লিখতেছেন। Additional tasks include keyword research and optimization of the Amazon product page. I have other pages for other toys. আচ্ছা, আমি বসি। I have other pages for other toys that can be used as reference to spark ideas for what include in the description. I have other pages for other toys. আচ্ছা, যাই হোক, এখন দেখেন অ্যামাজনের প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখতে হয়। এখন আপনি এই কাজে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? এখন অ্যামাজনের এই যে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো কীভাবে লিখতে হয়, এখন এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন যেগুলো লিখে দিচ্ছে, এগুলো আপনার মতো কোনো ফ্রিল্যান্সারাই লিখে দিচ্ছে। এখন অ্যামাজনের আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে জানেন, কিন্তু অ্যামাজনের প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখবেন সে বিষয়ে কি আর একটু ভালোভাবে জানা দরকার না? বলেন, আমরা কীভাবে জানবো? ইউটিউব থেকে। বলুন কি লিখবো? হাউ টু রাইট অ্যামাজন প্রোডাক্ট রিভিউ অথবা প্রোডাক্ট ডেসক্রিপশন, একই কথা। হাউ টু রাইট অ্যামাজন প্রোডাক্ট রিভিউ। ফার্স্ট ওয়ে টু রাইট অ্যান অ্যামাজন প্রোডাক্ট রিভিউজ 21 মিনিট। হাউ টু রাইট অ্যামাজন প্রোডাক্ট রিভিউজ 7 মিনিট, 33 মিনিট। এখানে আপনি অনেকগুলো পাচ্ছেন না? এখানে আপনাকে একদম ধরে একদম কি হাতে কলমে জিনিসটা বুঝেছে কীভাবে আপনি লিখবেন।
এখন এই কাজে অ্যাপ্লাই করার আগে যদি আপনি এরকম কয়েকটা ভিডিও দেখেন, কয়েকটা ভিডিও দেখার পর আপনার জিনিসটা একদম কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হবে না? কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পরে ওই ভিডিও দেখলে আপনি আরও অনেকগুলো কিওয়ার্ডস জানবেন, আরও অনেকগুলো টপিক জানবেন, অনেকগুলো টার্ম জানবেন, ঠিক আছে? তখন আপনি খুব সহজে জিনিসটাতে অ্যাপ্লাই করতে পারবেন না? আপনি এখন এই মুহূর্তে যে বিষয়টা জানেন না, বাট সেটা নিয়ে যদি আপনি নেটে সার্চ দেন, আপনি আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে সে বিষয়ে আপনি এক্সপার্ট হতে পারবেন, ঠিক আছে? সে বিষয়ে অনেক ভালোভাবে জানতে পারবেন, একদম এক্সপার্ট লেভেলের আপনি জানতে পারবেন। তাহলে এখন এই কাজে যদি আপনি এই মুহূর্তে যদি অ্যাপ্লাই করেন, আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে জানেন, এখন এই জ্ঞান নিয়ে যদি আপনি এখানে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি ওই কাভালাটারটা ভালোভাবে লিখতে পারবেন না, ঠিক আছে? আপনি মূল জিনিসটা জানেন, বাট অ্যামাজনের কীভাবে লিখবেন সেটা জানেন না। সেটা হতে কি আপনার পরিপূর্ণভাবে আপনি কাজ করেন, আপনি এখন জানেন না। বাট আপনি যদি একটা ভিডিও দেখেন, তখন আপনার ভিডিও দেখার পরে আপনার জিনিসটা খুব ইজি হবে, তখন আপনি অ্যাপ্লাই করাটা খুব ইজি হবে। কাভালাটার লেখা, বাইরের সাথে রেসপন্স করা, জিনিসটা আপনার জন্য খুব ইজি হবে, ঠিক আছে? তো আমি যেটা শিখেছি সেটা কি, প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে, মূল কাজটা। এখন মূল কাজের মধ্যে থেকে অনেক ধরনের কি শাখা প্রশাখা থাকবে, অনেক ধরনের ছোটো বিষয় থাকবে। আমি বলছি প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখতে হয়। এখন বাইরে বলছে যে আমাকে ইবিএতে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে, তাহলে ইবিএতে কীভাবে লিখতে হবে সেটা আপনি একটু দেখে নিলে, যেহেতু মূল জিনিসটা আপনার জানা আছে, ঠিক আছে? তাহলে সামান্য বিষয়গুলো আপনি একটু দেখে নিলে আপনার মধ্যে পুরোপুরি জিনিসটা চলে আসবে। আপনি এখান থেকে দেখতে পারেন, ইউটিউব থেকে দেখতে পারেন, আবার যদি চান যে আপনি টেক্সট আকারে দেখবেন, তাহলে আপনি সরাসরি গুগলে সার্চ দেবেন। How to write Amazon product description. আসছে না অনেকগুলো? আপনি এখানে সার্চ করলে পাবেন 7 tips to writing great product description. তাহলে আপনি শুধুমাত্র ইউটিউব এবং গুগল এটুকু সার্চ করলে আপনি অনেকগুলো পাবেন। আর সবচেয়ে যে কোনো বিষয়ের মূল জিনিসটা যদি আপনি জানেন, মানে একটা জিনিস কীভাবে লিখতে হয় মূল বিষয়টা যদি জানেন, তাহলে এটার আনুষঙ্গিক অনেকগুলো বিষয় থাকে। এটা 1000 রকমের বিষয় হতে পারে, আনুষঙ্গিক অনেকগুলো বিষয় হতে পারে, এগুলো আপনি নেটে সার্চ করলে আপনি খুব সহজে বুঝবেন। বাট আপনি যদি মূল বিষয়টা যদি না জানতেন, প্রোডাক্ট ডেসক্রিপশন কী, কেন, কীভাবে লিখতে হয়, মূল বিষয়টা যদি না জানতেন, তাহলে নেট থেকে সার্চ করাটা অনেক মানে কঠিন ছিল। যদি আপনি মূল বিষয়টা জানেন, তো সেগুলো আনুষঙ্গিক ছোটোখাটো বিষয়গুলো নেট থেকে সার্চ করে নেওয়াটা খুব ইজি। আচ্ছা, তাহলে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখবেন। তাহলে আমি যেটা দেখিয়েছিলাম, আমি যে ইয়েটা করবো, ধরুন আমি অ্যামাজনের জন্য একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো, এই বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি একটা ডেসক্রিপশন আমি লিখে দেখাই। বাইরে বলতেছে কি যে সেলস ফোকাসড প্রোডাক্ট ডেসক্রিপশন, সেলস ফোকাসড। এখন বায়ার কিছু আছে সেলস ফোকাস করে না। কোনো একটা প্রোডাক্ট বায়ার, কোনো একটা কোম্পানি আনলো, কোম্পানির মূল উদ্দেশ্য হলো প্রচার করা, জিনিসটাকে জাস্ট মানুষকে ইনফর্ম করা যে আমাদের কাছে এরকম একটা প্রোডাক্ট আছে। সেল করাটা সেখানে মূল উদ্দেশ্য না, ঠিক আছে? তো আমাদের এখানে যেটা করতে হবে সেলস ফোকাসড। ম্যাক্সিমাম কাজে যেরকম সেলস ফোকাসড হয়, মূল উদ্দেশ্যটাকে সেলস করা। এখন আমরা কোনো একটা প্রোডাক্টের সেলস ফোকাসড প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখবো, আমি সেটা এখন আমি লিখে দেখাচ্ছি। বলেন আপনারা যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন, একটু দামি প্রোডাক্ট হলে ভালো হয়। এখানে আমাকে এখানে কি জানে কোনো স্পেসিফিক কোনো প্রোডাক্টের নাম দেয় নেই। এখানে বলছে অ্যামাজন। এখন অ্যামাজনের মধ্যে অনেক ধরনের প্রোডাক্ট হতে পারে, অনেক ধরনের প্রোডাক্ট হতে পারে, ঠিক আছে? আমি একটি স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দেখাচ্ছি। HP Core i7 আচ্ছা, আরেকটা বলেন। ডায়মন্ড তো একটা কোম্পানির প্রোডাক্ট না, ডায়মন্ড তো ডায়মন্ডই, হ্যাঁ, এটা হচ্ছে ন্যাচারাল জিনিস। যদি বলেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের হীরার নেকলেস, এটা একটা প্রোডাক্ট, বাট ডায়মন্ড কোনো প্রোডাক্ট না, এটা একটা ন্যাচারাল জিনিস। লাক্সাবান দামি জিনিস হলে ভালো হয় আর কি। হ্যাঁ,
মোবাইল বাদ। হ্যাঁ হ্যাঁ একটু দামি জিনিস বলো না, ধরেন ফ্রিজ, গাড়ি, তারপর বাড়ি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি। হ্যাঁ, মানের দিকে দাম, রাইট। আচ্ছা, এখন ধরুন আপনি ধরেন অ্যামাজনে ধরেন আমি একটা প্রোডাক্ট খুঁজে নিই। আপনাদের পছন্দ কোনটা? আচ্ছা, বাইরে আমাদেরকে দিয়েছে এই ওয়াশিং মেশিনটা সেল করার জন্য, ঠিক আছে। এখন আমি এই ওয়াশিং মেশিন নিয়ে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে দেখাবো। দেখুন, এটা মডেল নাম্বার, বাইরে যখন আমাদেরকে কাজটা দিবে এটার মডেল নাম্বারটা দিয়ে দিবে, মডেল নাম্বার দিবে আর ছোট্ট একটু বর্ণনা দিবে। এটার মডেল কই? সুপার এশিয়া মোহাম্মদ দিন সন্স লিমিটেড সাপ্লায়ার, তারপর পাকিস্তান থেকে। কই কই? আচ্ছা, মডেল নাম্বার হচ্ছে SA242। দেখেন SA242। তাহলে আমরা জাস্ট একটু ইনফরমেশনটা পাইলাম যে আমাদেরকে একটা ওয়াশিং মেশিন সেল করতে হবে। সেই ওয়াশিং মেশিনের নাম কি? ওয়াশিং মেশিন SA242। এখন দেখেন, আমরা যদি জাস্ট এই জিনিসটা লিখে যদি সার্চ করি, দেখেন এটা আসা কিনা। আমরা যদি জাস্ট গুগলে এটা লিখে সার্চ করি SA242, আসছে না? SA242 দিয়ে অনেক কিছু আছে, তার মধ্যে ওয়াশিং মেশিন আমরা পাইছি। এখন আমরা যদি স্পেসিফিকলি লিখে দিই ওয়াশিং মেশিন SA242, তাহলে ওয়াশিং মেশিন SA242 আসছে না? তাহলে কি বুঝে গেল? তাহলে বাইরে আমাদেরকে শুধু যদি একটু ইনফরমেশন দেয়, প্রোডাক্টের কোনো ছবি দিল না। ছবি কি আমাদের দরকার আছে? আমাদের কাছে ছবি কোনো অভাব আছে? বায়ার শুধুমাত্র আমাদেরকে একটুকু বলবে যে আমার ওয়াশিং মেশিন SA242 ওয়াশিং মেশিন, এই মডেলের ওয়াশিং মেশিনটা সেল করতে হবে, জাস্ট একটুকু দিল। এখন একটুকু ইনফরমেশন দিয়ে জাস্ট আমাদেরকে বললো কি শুধুমাত্র এইটা। এখন একটুকু ইনফরমেশন দিয়ে আমরা কীভাবে একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখি, আমি লিখে দেখাচ্ছি। তাহলে বাইরে আমাকে ইনফরমেশন দিলে শুধুমাত্র একটুকু, ঠিক আছে, কোনো ছবি দেয় নাই, কোনো বিবরণ দেয় নাই, কিছু দেয় নাই। এখন বায়ার বললো যে আমার এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের জন্য একটা সেলস ফোকাসড প্রোডাক্ট ডেসক্রিপশন লেখো। তাহলে আমরা এমনভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো মানুষজন এটা দেখে না কিনে আর পারবে না, ঠিক আছে। ওইটা না কিনা পর্যন্ত তার মধ্যে একটা কি তার রাত্রে ঘুম আসবে না, মানে ঘুম হরণকারী একটা কি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তাহলে আমাদের প্রথম কাজ হলো কি করা? ছবি নেওয়া।
আমরা যে প্রোডাক্টের নিচ্ছি সেই প্রোডাক্টের বিস্তারিত ছবি নেব। তাহলে আমরা এখানে লিখে সার্চ করলাম ওয়াশিং মেশিন SA242 লিখে সার্চ করলাম, অনেকগুলো ছবি আসলো। এখন এখান থেকে আমরা দেখে রেখে কয়েকটা অ্যাঙ্গেলের ছবি নেব। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ফ্রন্ট সাইড। তারপরে মানে আমরা কয়েকটা অ্যাঙ্গেল থেকে আমরা যেটা নেব, ছবিটা নেব। মনে করলাম একই মেশিন, সমস্যা নেই। একটু ছবিগুলো খুঁজে খুঁজে এমন ধরনের ছবিগুলো নিতে হবে যে ছবিগুলো, হ্যাঁ, মানে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবিগুলো নিতে হবে যেন কাস্টমারের জন্য খুব ইজিলি বুঝতে পারে। তাহলে আমি ওয়াশিং মেশিনে তিনটা ছবি নিলাম। বাচ্চাটাকে এইমাত্র ওয়াশ করে বের করছে না? হ্যাঁ, ভয় পেতে পারে, এই জন্য আমরা এগুলো দেবো না, এগুলো আমরা আমাদের কাছে রাখবো। তাহলে আমরা ওয়াশিং মেশিনে তিনটা ছবি নিলাম, ঠিক আছে? তাহলে আমরা যে প্রোডাক্টের বায়ার আমাদেরকে দেবে সেই প্রোডাক্ট নিয়ে আমরা বিস্তারিত ছবি করতে পারবো না। দেখুন, আমরা যদি বলি এই যে ওয়াশিং মেশিনের ভিতরের ছবি পাচ্ছি না, দেখেন এখানে আমি ওয়াশিং মেশিনের সবগুলো বাইরের ছবি পাচ্ছি, বাট ভিতরের ছবি পাচ্ছি না। ভিতরের ছবি পাওয়ার জন্য কি লিখে সার্চ করবো? ইনসাইট। আসতেছে না? ব্যাক পার্ট আসতেছে না? আমরা যদি লিখি ইনস্ট্রুমেন্ট, মেশিনারিজের দেবো। আচ্ছা, ইনসাইড একটা নিই, ব্যাক সাইডও একটা নিই। খোলা, এদিকে খোলা এরকম একটা নিই। এখন আমি নেব স্পেয়ার পার্টস, এটার এই ওয়াশিং মেশিনের স্পেয়ার পার্টস। পাচ্ছি না? এখন এই ওয়াশিং মেশিন দিয়ে যে ওয়াশিং হচ্ছে সেটা আমরা অ্যাকশন অবস্থায় আমরা দেখাতে চাই, তাই না? ইন অ্যাকশন। মানে ওয়াকিং অবস্থায়। হ্যাঁ, ভিডিও দিলে ভালো হয়, রাইট। ওয়াশিং মেশিনে যে করতেছে এটা ভিডিওর মাধ্যমে দিলে ভালো হয়।
ঠিক আছে, আমরা এরকম একটা ভিডিও পারবো না অ্যাড করতে? তাহলে আমরা ভিডিও কালেকশন করলাম, আমরা ওয়াশিং মেশিন ওয়াশ শেষ। আচ্ছা, তাহলে আমরা ভিডিও দিতে পারবো কিনা? তাহলে আমরা ওয়াশিং মেশিনের অনেকগুলো ছবি দিলাম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকগুলো ছবি দিলাম, প্লাস ওয়াশিং মেশিন কীভাবে ইউজ করতে হয় সেটার ভিডিও দিলাম। মানে ওইটা এসে দেখাচ্ছে যে এটাকে ঢোল হিসেবে ইউজ করা যায়, মাল্টিপারপাস ইউজ। হ্যাঁ হ্যাঁ, আরো ভালো। হুম, এই যে হাউ টু ইউজ এ জাপানিজ ওয়াশিং মেশিন। দেখেন এখানে আমি এই যে হাউ টু ইউজ, দেখেন হাউ টু ইউজ, আমি সেই ওয়াশিং মেশিনের নামটা দিলাম, হাউ টু ইউজ ওয়াশিং মেশিন এস এ 242, স্পেশালি 242 কীভাবে ইউজ করতে হবে সেটা আমি দেখতে চাইলাম। এই যে হাউ টু ইউজ ওয়াশিং মেশিন, না উল্টো পাল্টা না, ঠিক আছে। তাহলে আমাদেরকে বায়ার যে প্রোডাক্টের নামটা দিবে সেই প্রোডাক্টের নাম দিয়ে আমরা ইমেজ সার্চ করতে পারবো, ভিডিও সার্চ করতে পারবো, মানুষকে ইনফরমেটিভ ইমেজ এবং ইনফরমেটিভ ভিডিও সার্চ করতে পারবো। তাহলে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার জন্য দুটো জিনিস আমরা করলাম, একটা হচ্ছে ইমেজ আর একটা হলো ভিডিও। এখন লাগবে কি ফিচার, ফিচার নাকি ফিউচার? ফিচার। তাহলে আমরা গুগলে সরাসরি সার্চ করবো। এখন আমরা ইনফরমেশনগুলো জানাবো, এটার কি কি গুণাগুণ আছে, এটার গুণাগুণ জানার জন্য আমরা সরাসরি গুগলে সার্চ করব। বলেন গুগলে কি লিখে সার্চ করব? আমরা দিলাম ওয়াশিং মেশিন এস এ 242 ফিচার্স। তাহলে দেখেন অনেকগুলো স্পেসিফিকেশন চলে আসছে। এই যে ক্লিন ওয়াশ, সেমি অটোমেটিক, সুপার এশিয়া ওয়াশিং মেশিন, সুপার এশিয়া ওয়াশিং মেশিন। দেখেন দাম কত? এটা পাকিস্তানি রুপিতে মাত্র 14,700 রুপি। তাহলে এটা হলো 7 কেজি ওয়াশিং ক্যাপাসিটি, জাপানিজ ইলেকট্রিক্যাল স্টিল প্যাক, ফিচার হচ্ছে এত কেজি ওয়াশিং জাপানিজ এত। তাহলে এটা হচ্ছে ফিচার মোটামুটি। ভেরিয়েবল স্পিড স্পিনার, ডিউরেবল সিস্টেম। তাহলে আপনি যেখান থেকে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশনটা কালেকশন করতেছেন, এটা অটোমেটিক্যালি একটা কমপ্লিট প্রোডাক্ট ডেসক্রিপশন, আপনি জাস্ট এটাকে ফলো করে আপনি তৈরি করতে পারবেন। এখন এখানে এটাকে লেখছে কি জন্য? পাকিস্তানের মার্কেটে প্রচার করার জন্য। এখন দেখেন পাকিস্তানে লেখছে রুপি দিয়ে, আপনি লিখবেন কি দিয়ে? টাকা দিয়ে। কত টাকা? ফিচারগুলো যেরকম আছে আপনি প্রায় সেরকমই লিখবেন। আপনার চাইলে আপনি একটু চেঞ্জ করে দিতে পারেন। আবার নিচে লিখবেন এটা কোথায় পাওয়া যায়, আবার নিচে কিছু এখানে আপনি কিছু এক্সট্রা কিছু জিনিস অ্যাড করবেন। দেখেন আমরা এই প্রোডাক্টের ফিচারে যা পাচ্ছি, আমরা আরও অনেকগুলো সাইটে পাচ্ছি।
আমি মনে করলাম আপনি দেশি মানে বাংলাদেশে চালানোর জন্য বাংলাদেশের কোনো কোম্পানির জন্য কাজ করতেছেন, আমরা ধরে নিলাম বাংলাদেশের কোনো কোম্পানি আপনাকে কাজ দিয়েছে যে এই ওয়াশিং মেশিনটা সে বাংলাদেশে চালাবে, কোম্পানির ওয়েবসাইটে আপনি এই ইনফরমেশনটা অ্যাড করবেন, ঠিক আছে? মনে করেন কাস্টমার বাংলাদেশি, মানে বাংলাদেশের মধ্যে এই ওয়াশিং মেশিনটা চালাবে, কোনো একটা কোম্পানি এই জিনিসটাকে ইম্পোর্ট করছে, ইম্পোর্ট করে সেই কোম্পানি ওয়েবসাইট তৈরি করছে, ওয়েবসাইট করে এখন কি ওই ওয়েবসাইটেই মনে করেন কোনো একটা ইলেকট্রনিক কোম্পানি, কোম্পানি ট্রান্সকম, কী বলে এটাকে, ট্রান্সটেক, হ্যাঁ ট্রান্সটেক কোম্পানি এটাকে নিয়ে আসছে, এখন তারা তাদের ওয়েবসাইটে এর প্রোডাক্ট ডেসক্রিপশনটা আপলোড করবে। একটু দেখি, ট্রান্স কোম্পানি ওয়াশিং মেশিন কই, ওয়াশিং মেশিন অলরেডি দেখেন, তারা ট্রান্সকম কোম্পানি আছে না, তারা আবার করে লেখছে না, ট্রান্সকম কোম্পানি তারা তাদের মতো করে লেখছে। এখন এই জিনিসটাকে আরও ভালোভাবে লেখা যায়, এই যে ট্রান্সকমের একটা ওয়াশিং মেশিন একটা ছবি দিয়েছে আর জাস্ট কিছু প্রোডাক্ট ডেসক্রিপশন লেখছে, ঠিক আছে? এখন আমরা বাংলাদেশের যে কোনো একটা কোম্পানির জন্য এই কাজটা করব। তাহলে আমরা কাজটা করার জন্য আমরা প্রথমে কোম্পানির এই প্রোডাক্টের ফিচারগুলো আমরা নিলাম। ফিচারগুলো কি? এগুলো। এখন প্রথমে যে প্রোডাক্টের ফিচার, আমি এই জিনিসগুলোকে কপি করলাম, কপি করে আমি অ্যামাজনে নিয়ে আসলাম। ঠিক আছে, প্রোডাক্ট ডেসক্রিপশনগুলোকে আমি নিয়ে আসলাম। এখন তার আগে আনতে হবে ছবি। আমি ছবিগুলো এখানে নিয়ে আসি। আমি অ্যামাজন ফাইলের মধ্যে ছবিগুলো নিয়ে আসলাম এবং স্পেসিফিকেশনগুলো নিয়ে আসলাম। আমি যে ছবিগুলো দেবো লেখার মাঝখানে, মানে লেখা ছবি অথবা ডানে বামে আমরা ছবিগুলোকে লেখার পরে আমরা ছবিগুলো সাজাবো। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, তবে স্পেসিফিকেশন, তবে ফিচার। এটা হচ্ছে মূল জিনিসটা। এখন এটা যেরকম আছে আপনি হুবহু সেরকমও দিতে পারবেন, অথবা চাইলে আপনি হালকাভাবে চেঞ্জ করে দিতে পারবেন। কারণ এই প্রোডাক্টের ফিচারটা যদি আপনি হুবহু কপি পেস্ট করেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ এটা ম্যানুফ্যাকচারার হুবহু যেভাবে লিখে দিচ্ছে সেটাকে আপনি কপি পেস্ট করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তাহলে আমরা ছবিগুলো আমাদের মতো করে নিয়ে আসলাম, ফিচারটা আমরা নেট থেকে সার্চ করে নিয়ে আসলাম। এখন আমরা কিছু মোটিভেশনাল কিছু লেখা লিখবো। আপনারা কি মোটিভেট হচ্ছেন? তাহলে আপনারা যদি মোটিভেট হয়ে যাবেন তাহলে কাস্টমারও হবে। বলুন এখানে কি লেখা আছে নিচে?
কি লেখা আছে, ইহা কেনা ভালো জিনিস, মানে এটা করলে, এটা কিনলে এটা হবে সেটা হবে। মোটামুটি একজন, এখানে আমরা যেটা লাগবে সেটা হলো একজন, আপনি যখন একটা ওয়াশিং মেশিন কিনতে যাবেন, আপনার মনে করেন কোনো একটা শোরুমে আপনি সরাসরি ওয়াশিং মেশিন কিনতে গেছেন, এখন ওই সেলসম্যান আপনাকে অনেক কিছু বুঝাবে না, অনেক কিছু বুঝে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করবেন না। আপনি জাস্ট কল্পনা করেন যে ওই সেলসম্যান আপনাকে কি বলতে পারে, ঠিক আছে? আপনাকে বলবে যে এইটা এইমাত্র জাপান থেকে আসছে, ধরে দেখেন এখনো গরম, বলবে না? এখনো প্যাকেট খোলা হয়নি, ঠিক আছে? এটা জাপান, এটা কি কোম্পানি একটা মাত্র তৈরি করছে, এক্সক্লুসিভ। এটা মার্কেট শেষ হয়ে যাচ্ছে, এটা শেষ হলে আর পাবেন না, এই দামে আর পাবেন না। নতুন যেগুলো আসতেছে সেগুলো আরো দাম বেশি, মানে নতুন যেটা আসতেছে, মানে এই ট্যাক্সের ইয়া করছিল, আপনার বাজেটের আগে করছিল, বাজেটের আগেগুলো আপনি এই দামে পাচ্ছেন। এখন নেক্সট যদি বাজেট হয়ে যায় তখন আপনি আর এই দামে পাবেন না, এটা কমসে কম 5,000 টাকা বাড়বে, ঠিক আছে? তারপরে এই জিনিসটা সবচেয়ে বেশি মার্কেট পাচ্ছে, এই জিনিসটা সারা ওয়ার্ল্ডে চলে। হ্যাঁ, এইভাবে আপনাকে অনেকভাবে বুঝাবে না, অনেকভাবে বুঝিয়ে আপনাকে মোটিভেট করবে। তো জাস্ট সেলসম্যান যে বিষয়গুলো বলে মোটিভেশন করার জন্য, ঠিক আছে, এখানে আপনি সেই বিষয়গুলো বলবেন। তবে কোনো আজগবি বিষয় না, এখানে লাইটগুলো অফ করো, ওই রুমে ইয়া করো না, ওই স্ক্যানারটা অফ করে দাও। ঠিক আছে, তাহলে আমরা প্রোডাক্ট ডেসক্রিপশনের মেইন কয়েকটা অংশ, একটা হচ্ছে ছবি, একটা হচ্ছে আচ্ছা ভিডিও, যে ভিডিওটা আমরা দিয়েছিলাম সেই ভিডিওটা এখানে নিয়ে আসি। ফিচার দেওয়ার পর হাউ টু ইউজ, ওই সোর্স থেকে যদি রিমুভ করে দেয়, এটা সাধারণত হয় না, বাট যদি হয় ওরকম আপনি কয়েকটা লিঙ্ক দিবেন, তাহলে একটা যদি রিমুভ হয়েও যায় আরেকটা দেখাবে। আমাদের লিঙ্কের কি কখনো অবাক হবে? তাহলে আমরা দেখেন কীভাবে দিলাম। তাহলে এখানে একটা জিনিস দেখেন, যে ট্রান্সকম আমি যেটা দেখিয়েছিলাম, এখন ট্রান্সকম যেভাবে প্রোডাক্ট ডেসক্রিপশনে লেখছে, এই ছবিটা দেখলে কারো কি কিনতে ইচ্ছে করবে? বাট এই ছবিটাকে আরো আকর্ষণীয়ভাবে দেওয়া যেত না? এখানে ইনার পার্টস, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট খুলে, আচ্ছা আমরা ছবিটাকে অনেক আকর্ষণীয় করে দিছি। এখানে দিছে শুধুমাত্র নর্মাল একটা ছবি এবং ফিচার, এটা দেখে মানুষ খুব বেশি আগ্রহী হবে না। বাট আমরা যেটা করলাম সেটা হলো আমরা ছবিটাকে অনেকভাবে দিলাম, প্লাস আমরা ভিডিও দিলাম কীভাবে ইউজ করবে, কী দিলাম, তারপর দিলাম আমরা ফিচারগুলো কী, তারপর দিলাম আমরা মোটিভেশনাল স্পিচ। আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ মতো মোটিভেশন দিলাম, তাই না? আচ্ছা, মোটিভেশন দেওয়ার পরে এখানে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে সেলিং পয়েন্ট। আপনি কোনো মানুষকে বুঝালেন যে ভাই এই জিনিসটা কিনেন, এই জিনিসটা খুব ভালো, সে বললো যে আমার এই জিনিসটা দরকার নেই, এই জিনিসটা ছাড়াও তো এদিন চলে গেছে, এই জিনিসটা না কিনলে আমার কোনো সমস্যা হচ্ছে না। এখন সেলিং পয়েন্ট হচ্ছে সেটা, তাকে আপনি এমন কিছু বলবেন, ওইটা বলার পর থেকে তার মাথায় জিনিসটা ঘুরতে রাখবে, সে মনে করবে যে ওই জিনিসটা ছাড়া তার লাইফটা অর্থহীন। ওইটা হচ্ছে সেলিং পয়েন্ট, ঠিক আছে? মানে এই জিনিসটা আপনার জন্য কেন দরকার, এখন সে এই জিনিসটা ছাড়া এতদিন তার লাইফ চলে গেছে এবং বাকি লাইফও চলে যাবে, এটা কোনো সমস্যা হবে না। আফসোস, রাইট, সেলিং পয়েন্ট। আমি এগুলা
প্রোডাক্ট ডেসক্রিপশন ওই আর করার সময় বুঝেছিলাম, আর্টিকেল লেখার সময় বুঝেছিলাম যে সেলিং পয়েন্ট বিষয়টা কী, ঠিক আছে, ফোকাসিং পয়েন্ট কী, সেলিং পয়েন্ট কী। তাহলে এখানে একটা সেলিং পয়েন্ট দেবেন। তাহলে মোটামুটি সব কিছু একই রকম, সেটা বুঝতে পারতেছেন? হ্যাঁ বলেন। এখানে মোটিভেশন আর সেলিং পয়েন্ট, মোটিভেশন যদি লেখা থাকে তো কাস্টমার জিনিসটা বুঝবে যে আমাকে মোটিভেশন করা হচ্ছে, এটা তো ওইটা অন্য কোনো নাম দেওয়া যায় না? এটা জাস্ট আমি আপনারা বোঝার জন্য দিলাম, ঠিক আছে। আপনার চাইলে এটা হুবহু লিখে দিতে পারেন যে ইহা আকারে মোটিভেশনাল স্পিচ, ঠিক আছে। সেলিং পয়েন্ট, ইহা আকারে সেলিং পয়েন্ট, ঠিক আছে। এইভাবে তো আমরা বলবো না, আমরা জাস্ট আমাদের মতো করে জিনিসটা বলে যাব। তাহলে আমাদের মোটিভেশন থাকবে, সেলিং পয়েন্ট থাকবে, কীভাবে ভিডিও থাকবে, প্রোডাক্ট ডেসক্রিপশন থাকবে এবং ছবি থাকবে, এবং তার আগে সর্বোপরি সবার আগে কি থাকবে, একটা টাইটেল থাকবে, তাই না? এবং সেই টাইটেলটা হবে কি নিয়ে, টাইটেলে মানে টাইটেলে বলা থাকবে কি, আমরা টাইটেল কীভাবে লিখতে হবে সেটা আগে বলছিলাম, আর্টিকেল রাইটিংয়ের সময় বলছিলাম। টাইটেলের মধ্যে ইমোশন থাকতে হবে, আমি যে সেলিং যেটা নিয়ে মানুষকে বোঝাবো সেটার একটা থাকতে হবে, মানে পুরো জিনিসটা ওভারঅল জিনিসটা আসতে হবে। তাহলে এটার জন্য একটা টাইটেল বলেন। আপনি বিক্রি করবেন ওয়াশিং মেশিন, প্রোডাক্টের নামটা লিখলাম, আমি একটু এদিকে স্পেসিফিক করি, লিখলাম নিউ টেকনোলজি। নিউ টেকনোলজি ওয়াশিং মেশিন, তাহলে একটু এটা গুরুত্ব বাড়ছে না, গুরুত্বটাকে আরেকটু বাড়াই। একটু এটাকে মানে অ্যাডভান্স টেকনোলজি, নিউ টেকনোলজি না অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্সড টেকনোলজি ওয়াশিং মেশিন। তারপরে একটা ইমোশন যোগ করেন, আমি এই বিষয়ে আগে বিস্তারিত আলোচনা করছিলাম আগের ক্লাসগুলোতে, যে এই হেডিং কীভাবে লিখবেন, ঠিক আছে। আপনারা পারবেন না? বুঝি নেই। হেডিংটা হচ্ছে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো যেন এক লাইনে যেন উঠে আসে, ঠিক আছে। যেন আমি এখানে বললাম যে আমাদের যে প্রোডাক্টের নামটা ওয়াশিং মেশিন, এখন আমাদের ওয়াশিং মেশিনটাকে আমি স্পেসিফিক করবো, ওয়াশিং মেশিনের গুরুত্বটাকে বাড়াবো। ওয়াশিং মেশিন তো আরও অনেকগুলো আছে, সে আমারটা কেন কিনবে? আমি বললাম কি আমারটা হচ্ছে অ্যাডভান্স টেকনোলজির ওয়াশিং মেশিন, ঠিক আছে। এখানে আমি আরেকটা জিনিস লিখবো, স্টক লিমিটেড, মানে তাকে একটা তাড়া দেওয়ার জন্য, মেন্টালি তাকে একটা তাড়া দেওয়ার জন্য। অথবা আমি লিখতে পারি মানে চিপ প্রাইস, তাহলে মানুষ এখানে ইয়ে হবে না। তাহলে আমার একটা ওয়াশিং মেশিন আছে, সেই ওয়াশিং মেশিনটা হচ্ছে অ্যাডভান্স টেকনোলজি, বাট অ্যাডভান্স টেকনোলজি হওয়ার পরও এটার প্রাইসটা হচ্ছে কি চিপ। তাহলে মোটামুটি জিনিসটা একটু আকর্ষণীয় হয়েছে না? তাহলে এখানে দেখেন আমাদের যারা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখে, এখানে সেরকম কোনো কিছু বলা আছে? বলা নেই। বাট আপনি যদি এই জিনিসগুলো যদি অনেক ভালোভাবে লিখতে পারেন, অনেক ডেসক্রিপশন দিয়ে, তাহলে মানুষ এগুলোর প্রতি মানে ইয়া হবে না, প্রোডাক্ট ডেসক্রিপশনে যা পড়বে তার এই জিনিসটা কিনতে ইচ্ছা করবে। আপনাদের কি কিনতে ইচ্ছা করতেছে এখন? হ্যাঁ, পড়েন না। মোটিভেশনাল স্পিচগুলো পড়েন। কিনতে ইচ্ছা করতেছেন এখন?
লিঙ্কটা ডাউনলোড করলে অনেক সমস্যা হয়, এটা আপলোড করতে সময় লাগবে, করতে সময় লাগবে। সরাসরি লিঙ্কটা দিলে সুবিধা, আপনার কাজটাও সহজ হবে, ঠিক আছে, আর এটার জন্য কোনো এক্সট্রা কোনো স্পেসও লাগবে না, মানে ইনস্ট্যান্ট আপনি কাজটা করতে পারবেন। তাহলে মোটামুটি বিষয়টা বোঝা গেল প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। তাহলে সামান্য একটু পার্থক্য আছে, আর্টিকেল রাইটিংয়ের সাথে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের সামান্য একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি? প্রোডাক্ট ডেসক্রিপশন রাইট করার জন্য আপনাকে কোনো স্পিনার চিপ দিয়ে কাজ করতে হবে না, আপনাকে জিনিসগুলো অন্যভাবে লিখতে হবে না, ঠিক আছে, আপনি সরাসরি লিখলেই হবে, সরাসরি কপি পেস্ট করলেই হবে, প্রোডাক্টের যে ফিচারগুলো সেগুলো সরাসরি কপি পেস্ট করলেই হবে। বাট যখন আপনি আর্টিকেল লিখবেন সেক্ষেত্রে কপি পেস্ট করলে হবে না, আর্টিকেল লেখার সময় আপনাকে স্পিনার চিপ দিয়ে স্পিন করতে হবে, আপনাকে রিরাইট করতে হবে, ঠিক আছে। এখানে অনেক কাজ আছে। কোনটা লাগে ইজি মোটামুটি? আর্টিকেল আর প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং মোটামুটি ইজি, ঠিক আছে। আচ্ছা দেখেন আমরা কয়েকটা কাজ দেখি। তাহলে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং এর অ্যামাজনের প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। তাহলে আপনারা যদি আরো কিছু ভিডিও যদি দেখে নেন, হাউ টু রাইট প্রোডাক্ট ডেসক্রিপশন, অথবা হাউ টু রাইট ইবে প্রোডাক্ট ডেসক্রিপশন, হাউ টু রাইট অ্যামাজন প্রোডাক্ট ডেসক্রিপশন, অথবা হাউ টু রাইট ই কমার্স প্রোডাক্ট ডেসক্রিপশন, এভাবে যদি বিভিন্ন কিওয়ার্ড লিখে যদি আপনি সার্চ করেন অনেকগুলো ভিডিও পাবেন না? এরকম কিছু ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন না। এখন ইংলিশগুলো যদি পরিপূর্ণভাবে বুঝতে নাও পারেন কোনো সমস্যা নেই, আপনার বেসিকটা তো আপনার আছে, ক্লাসের মধ্যে একদম বেসিক বিষয়টা আপনার তৈরি হয়েছে না। একটা জিনিস সম্পর্কে যদি আপনি আগে থেকে যদি একেবারে না জানেন, তাহলে সেটা কিন্তু গ্যাস করা একটু কঠিন হয়। বাট যদি আপনি আগে থেকে মোটামুটি জানেন, আপনার বেসিক বিষয়টা যদি ক্লিয়ার থাকে, তাহলে যত কঠিন ভিডিও আপনি দেখেন না কেন, যত কিছু আপনি দেখেন না কেন, সেটা আপনি বুঝবেন, সেটা খুব সহজে আপনি গ্যাস করতে পারবেন। আচ্ছা দেখেন আমরা কয়েকটা জব দেখি। ফান প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা কি বলছে দেখি। উই নিড প্রোডাক্ট ডেসক্রিপশন ফর 500 প্রোডাক্টস। আপনারা একটু কনসেন্ট্রেশন দেন। The industry is around business supplies, so it can be kind of dull. That's where you come in. We want fun and playful product description that can separate us from the crowd. Very good. Buyer ইয়াটা বুঝতে পারছেন? সে চাচ্ছে এমন একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে যে লেখার মাধ্যমে সে নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারবে, ঠিক আছে। এখন সে লাক্সাবান সেল করবে, আরো অন্য কোম্পানিও লাক্সাবান সেল করবে, বাট সে এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করবে যেন সবার থেকে আলাদা করে, এবং সে উপস্থাপন কয়েকভাবে উপস্থাপন করা যায়, ঠিক আছে। সে করে নিচ্ছে কি ফানিভাবে সে উপস্থাপন করবে, ঠিক আছে। এক্সাম্পল root.com। এই যে আপনি root.comটা ভালোভাবে দেখেন, দেখার পর আপনি বুঝতে পারবেন যে ওরা হয়তো ফানিভাবে উপস্থাপন করছে, এই জন্য বাইরে এটাকে এক্সাম্পল হিসেবে দিচ্ছে, মানে ফানি প্রোডাক্ট ডেসক্রিপশন কীভাবে লিখতে হবে সেটা সে এক্সাম্পল দিচ্ছে। একটা কাজ যখন বাইরে আপনাকে করতে দিবে, ওই কাজের জন্য যা যা কিছু লাগবে সবগুলো বাইরে আপনাকে দিবে। বাইরে তো এখানে তো আপনাকে দিল। এছাড়া আপনি যদি চান, আপনি যদি ইউটিউবে সার্চ করেন হাউ টু রাইট ফানি প্রোডাক্ট ডেসক্রিপশন, আসবে না? এই বাইরে আপনাকে হেল্প করতেছে। দেখেন এই যে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন গুলো দেখেন কিভাবে ফানি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হয়। ঠিক আছে, মোটামুটি এখান থেকে আপনি আইডিয়া পাচ্ছেন না? Most of the products already have description that are pretty technical. We want fun and playful product description. এখন যেগুলো খুব ইনফরমেটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন হয় সেগুলো অনেক সময় মানুষের মাথায় ঢুকে না, তাই না? এখন বাংলা লিঙ্ক তারা অ্যাড দেওয়ার সময় অত নিচে গিয়ে কিছু বলার দরকার আছে? তারা সুন্দর করে বলতে হয় যে আমাদের নেটওয়ার্ক ভালো, আমাদের সাউন্ডটা ক্লিয়ার, তাই না? এগুলো সুন্দর করে বললে হয় না? বাট তারা কি এইভাবে বলে? তারা নেচে বলে, তাই না? আর এই নাচানাচের মধ্যে ওই জন্য কোনো কথা নাই যে আমাদের নেটওয়ার্ক ভালো, মূল বিষয় হচ্ছে আমাদের নেটওয়ার্ক ভালো, আমাদের কাভারেজ ভালো, এগুলো হচ্ছে মূল কথা। বাট এই কথাগুলো বলেই না, কারণ এই কথাগুলো মানুষের মাথায় কি একদম রুট লেভেল ইউজারের কাছে মাথায় এই জিনিসগুলো ঢুকবে না। এখন তারা এমনভাবে জিনিসটাকে উপস্থাপন করে ফানিভাবে যেন কি খুব ইজিলি মানুষের মাথায় ঢুকে, ঠিক আছে। ওই যে একটা আছে না, চা খাই, চার মধ্যে চিনি বেশি হয়, চিনিতে চায়ের দামে শরবত। তো এই বাইরের স্ট্র্যাটেজি এটা মোটামুটি বুঝতে পারছেন? তাহলে এই বাইরের কাজটা করতে পারবেন না?
আপনি গুগল থেকে সার্চ করে অনেকগুলো টিপস পাবেন না, ফানি ডেসক্রিপশন কীভাবে লিখতে হয় আপনি ইউটিউব থেকে সার্চ করে পাবেন না। তাহলে একটা বাইরের কাজ যদি আপনি এই ফানি ডেসক্রিপশন রাইটিংয়ের কাজ একটা যদি সাকসেসফুলি করতে পারেন, তাহলে দেখবেন যে এরকম কাজ আপনাকে প্রচুর আপনি পাবেন। এরকম কাজগুলো কি আপনাকে টানতেছে। যখন বায়ার আপনার হিস্ট্রিতে দেখবে, আপনার প্রোফাইলে যখন দেখবো অন্য বায়াররা যে আপনি এরকম একটা ফানি ডেসক্রিপশনের কাজ করছেন, তখন অন্য বায়াররা আপনাকে করবে, মানে অফার করবে। এটা হচ্ছে একটা সোর্স। আরেকটা সোর্স হলো এই বায়াররাই, যারা আপনি কাজ করছেন। কারণ বায়াররা সবগুলো ইউনাইটেড। সাধারণত যে প্রফেশনে থাকে তারা সবাইকে চেনে না, সবাই তো তার বন্ধু বান্ধবের মধ্যেই। তো তার একজন বন্ধু আসলো তার অফিসে যে আমি এরকম একজন রাইটার খুঁজতেছি, তখন সে আপনাকে রেফার করবে যে আমি একটা ছেলেকে দিয়ে কাজ করে, বাংলাদেশের একটা ছেলে, ঠিক আছে, দেখতেও খুব সুন্দর, কাজও খুব সুন্দর, বলবে না? তাহলে আমরা একটুকু পরে কি আপনার মোটামুটি বুঝতে পারতেছেন? বরং কাজটা সহজ না কঠিন? অ্যামাজন প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং ওয়ান্টার এবার এটা দেখেন, SEO প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার জিনিসটা কি? উই আর লুকিং ফর এ প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটার ফর আওয়ার চিলড্রেন প্রোডাক্ট ওয়েবসাইট। চিলড্রেনের প্রোডাক্ট কি হতে পারে অনুমান করুন তো? খেলনা, তারপরে টয়স, তারপর ফিডার। Must be fluent in English and be able to work with title with little supervision. Must be very creative and the ability to write with colorful description. Prefer as best writer. যাও, বুঝতে পারছেন? আপনি লক্ষ্য রাখবেন কাদের দিকে? বাচ্চারা, ঠিক আছে? এখন আপনাকে যেটা বুঝতে হবে, বাচ্চাদের জন্য প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবেন, ইমপ্রেস করতে হবে কাকে? বাচ্চার মাকে। বাবা না, বাবা এইগুলো নিয়ে টেনশন করে না। ইমপ্রেস করতে হবে কাকে? বাচ্চার মাকে। এখন বাচ্চা প্রোডাক্ট ডেসক্রিপশন পড়তে পারবে না, বাচ্চা কি ইমপ্রেসড হবে না, তাই না? আর বাচ্চা এতটা কি করবে না। তাহলে ইমপ্রেস করতে হবে কাকে? বাচ্চার মাকে। এবং কি বলতে হবে যে এই একটা খেলনা, এই একটা রুবি কিউবস, এই রুবি কিউবসটা যদি আপনার বাচ্চাকে দেন, তাহলে আপনার বাচ্চা বাড়বে, ইন্টেলিজেন্স, হ্যাঁ, আপনার অন্য বাচ্চারা চেয়ে এগিয়ে যাবে, সেটা নিয়ে খেলতে সে অনেক কিছু শিখে ফেলবে, তার IQ বাড়বে, ঠিক আছে? বাচ্চার মাও বুঝলো আসলে তাই তো, তাই না? সে কিনবে না। তাহলে কাস্টমারকে এখানে, যদিও কাস্টমার আসলে ছোট বেবি, বাট এখানে আসল কাস্টমারকে বাচ্চার মা। তো এই জন্য বলছে কালারফুল করে জিনিসগুলো উপস্থাপন করতে হবে, এবং তার জন্য যে প্রয়োজন সেভাবে জিনিসটা উপস্থাপন করতে হবে। আপনি একবার যদি কাজের সিস্টেমটা বুঝে যান, কাস্টমারকে মোটিভেট করে লেখা, আর লেখার জন্য রিসোর্স আমাদের আসেই নেটে, তাই না? ভিডিও, অডিও, ছবি, ডেসক্রিপশন সব কিছুটা আমাদের আছে, জাস্ট ওখান থেকে আমরা কী করে কালেক্ট করে আমরা আমাদের মতো করে লিখবো। একবার যদি আপনি সিস্টেমটা যদি বুঝতে পারেন, তাহলে কাজের কোনো অভাব নেই, এবং প্রত্যেকটা কাজ হলো অনেক ভালো রেটের কাজ। মোটামুটি একটা লেভেলে দাঁড়ালে আপনি মিনিমাম $10 স্যালারি পাবেন পার আওয়ার। ইবে এক্সপার্ট নিডেড ইমিডিয়েটলি। আমরা একটু আগে বলছিলাম অ্যামাজন, এখন হচ্ছে ইবে হচ্ছে আরেকটা সাইট। বড় বড় তিনটে সাইট, একটা হচ্ছে অ্যামাজন, একটা হচ্ছে ইবে, আর একটা হচ্ছে আলিবাবা। তবে বর্তমানে সেলের দিক দিয়ে সবচেয়ে বেশি হলো আলিবাবা হচ্ছে চাইনা সাইট। আলিবাবা ওদের সেলসে সবচেয়ে বেশি, ওরা প্রতিদিন প্রায় $1 বিলিয়ন সেল করে। তাহলে ইবে স্টোর ম্যানেজার, ওয়েবসাইট কন্টেন্ট রিরাইটিং অ্যান্ড প্রোডাক্ট ডেসক্রিপশন। এটা দেখেন, ওয়েবসাইট কন্টেন্ট রিরাইটিং। আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে প্রোডাক্ট ডেসক্রিপশনগুলো কী কারণে লিখতে হতে পারে, মানে কন্টেন্ট হিসেবে, ওয়েবসাইটের কন্টেন্ট হিসেবে লিখতে হতে পারে। তো দেখেন এখানে কি বলছে, I am looking for an expert freelancer to rewrite our website content and provide product description. All contents must be SEO optimized. এটা করতে পারবেন না? ওই যে ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড সেট করা, এটা আমি ওই এক সময় দেখিয়েছিলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের সময় দেখিয়েছিলাম। All contents must be SEO optimized. Some blog rewriting might also be required
You must be familiar with creating content, creating original product description, blog posting, SEO. বলেন আপনারা কাজটা করতে পারবেন? এটা কিসের কাজ? আর্টিকেল রাইটিং এর কাজ। মানে তাদের ওয়েবসাইটে যে আর্টিকেলগুলো আছে সেগুলোকে রিরাইট করতে হবে। Restaurant website services looking for sales representative. We are seeking a drive-in sales representative to join our team on a part-time basis. Our product services provides restaurant with a professional website and everything they need to attract more customers. Describe how you are about selling this product. Description. একটা রেস্টুরেন্টের আইটেমগুলোকে আপনি এমনভাবে উপস্থাপন করবেন যেন মানুষ এগুলো দেখলে মানুষের খেতে ইচ্ছে করে। ঠিক আছে? আপনি কোনটা? সেলস রাইটিং, কল হ্যান্ডেলিং, কোল্ড কলিং, কাস্টমার সার্ভিসেস। কল হ্যান্ডেলিং মানে কাস্টমার ফোন করবে যে আমাকে এই পিজাটা দাও, এই পিজাটা তোমাদের স্টকে আছে? হ্যাঁ আছে, ঠিক আছে, এই পিজাটা নিয়ে আসো, ওইটা আর কি। এটা হচ্ছে বায়ার, আমাদের মূল কাজ হলো এটা সেলস রাইটিং, আমরা রাইট করব। এখন বায়ার একজনকে নিবে না, বায়ার এরকম নিবে আরও অনেকজনকে, এরকম মিনিমাম সে 10 জনকে নিবে। তো 10 জনের মধ্যে সে 5 জন নেবে সেলস রাইটিংয়ের জন্য, আরেকজনকে নেবে কল হ্যান্ডেলিং করার জন্য। এটা টোটাল একটা কাজ আর কি, একটা রেস্টুরেন্টের অনলাইন মার্কেটিং করার জন্য টোটাল একটা কাজ। এই কাজের জন্য সে 10 জনকে নিবে। তো 10 জনের সে তার কয়েক ধরনের স্কিল দরকার। তার একজনকে দরকার কল হ্যান্ডেলিং করার জন্য, কয়েকজনকে দরকার লেখার জন্য, আরেকজনকে দরকার কি কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য। ঠিক আছে? কারো কাছে পিজা পাঠানো হয়েছে বাট পিজাটার লবণ কম, তখন আরেকজনকে গিয়ে যেতে হবে কি জন্য? লবণ নিয়ে যেতে হবে, কাস্টমার সার্ভিস। বলেন এই বিষয়গুলো খুব ইজিলি বোঝা যাচ্ছে না? এগুলো কি কঠিন কাজ? তাহলে আপনারা আজকের ক্লাসের মধ্যেই আমরা এর আগে যে 4টা ক্লাস করছিলাম, 4টা ক্লাস এবং আজকের ক্লাস, এবং এই 4টা ক্লাসের মধ্যে আপনারা প্রোডাক্ট ডেসক্রিপশন যদি লিখতে পারেন, এই কাজগুলো যদি করতে পারেন, এসইওর কাজ আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। এসইওর কাজের মেইন বিষয় হলো প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, আর্টিকেল রাইটিং অথবা প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং। এসইও কাজটা আপনার জন্য ইজি হয়ে যাবে। আর তাছাড়া যদি আপনি এসইও কাজ নাও করেন কোনো সমস্যা নেই, অনলাইন মার্কেটিংয়ের কাজ যদি নাও করেন কোনো সমস্যা নেই, কোনটা করবেন এই কাজের কোনো অভাব নেই। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং এবং আর্টিকেল রাইটিং কাজের কোনো অভাব নেই। আপনি জাস্ট এখানে আর্টিকেল রাইটিং লিখে সার্চ করেন, আমরা কাজ পাচ্ছি কয়টা? 6212টা। তাহলে এখানে কাজ যে অ্যাভেলেবেল সেটা কি বুঝতে পারছেন? এবং এই কাজ জানার জন্য যে খুব ভালো ইংলিশ জানা দরকার সেটা কিন্তু মোটেই না, কারণ সব ধরনের রিসোর্স নেটে আছে। আপনি যেটা জানা দরকার নিজ থেকে আপনাকে কোনো কিছু লিখতে হবে না, নিজ থেকে লেখার ইংলিশ বোঝার দরকার নেই। আপনার বোঝার দরকার হচ্ছে কি করা, জাস্ট যা আগে থেকে লেখা আছে সেগুলো কি মাঝে মধ্যে একটু চেঞ্জ করা। ঠিক আছে? একটু যদি চেঞ্জ করতে পারেন ওটুকু নিয়ে কি প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা এবং আর্টিকেল লেখা যাবে। আপনি সফটওয়্যার দিয়ে স্পিন করবেন, তারপর আপনাকে নিজে পড়তে হবে, পরে নিজে একটু চেঞ্জ করে দিবেন। খুব ভালো ইংলিশ জানা লাগবে না, জাস্ট চেঞ্জ করার মতো ইংলিশ জানলে এনাফ। প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিংয়ের কাজটা আপনি করতে পারবেন, আর্টিকেল রাইটিংয়ের কাজটা করতে পারবেন। আর এই কাজগুলো করার সবচেয়ে বড় যেটা বেনিফিট সেটা হলো ইংলিশে আপনি এক্সপার্ট হবেন। যখন আপনি আর্টিকেল লিখতে যাবেন, আর্টিকেল লিখতে গেলে প্রতিদিন আপনার মধ্যে অনেকগুলো ভোকাবুলারি স্টক জমা হবে। ডেইলি আপনি কমপক্ষে কয়েকশো শব্দের সাথে আপনি পরিচিত হবেন, নতুন শব্দগুলো আপনাকে শুধু পরিচিত হবে না, এগুলো আপনাকে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে হবে, প্র্যাকটিক্যালি জিনিসগুলো করতে হবে। তো এগুলো লিখতে দেখবেন আপনি ইংলিশে অনেক এক্সপার্ট হয়ে যাবেন। আমি গত ক্লাসে বলছিলাম কেউ যদি ভালো ইংলিশ শিখতে চান, খুব ভালো ইংলিশ যদি শিখতে চান, তাহলে বেস্ট ওয়ে হলো আর্টিকেল রাইটিংয়ের কাজটা করা। কারণ কোথাও কোর্স করলে আপনি এতটা প্র্যাকটিক্যালি জিনিসগুলো কখনোই শিখবেন না। ঠিক আছে? কোর্স করলে শিখার উদ্দেশ্য নিয়ে শিখবেন। আর এখানে যখন আপনি শিখবেন আপনাকে বাই ফোর্স শিখতে হচ্ছে, কাজ করতে গেলে শিখতে হচ্ছে, বাই ফোর্স আপনাকে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। আর তাছাড়া আপনি কাদের কাছে জিনিসটা সাবমিট করতেছেন? অরিজিনালি নেটিভ স্পিকারদের কাছে। ঠিক আছে? দরকার নেই, পেমেন্ট দরকার নেই। প্রথমে বলবেন শুধু দোয়ার জন্য কাজ করবেন। এই যেখানে লেখা আছে ফিক্সড প্রাইস, বাজেট 50, বাজেট লেখা থাকে।
আর যেগুলো পার আওয়ারলি জব ফিক্সড প্রাইস যেগুলো বাজেট লেখা থাকে, আর যেগুলো আওয়ারলি জব সেগুলো বাজেট এখানে লেখা থাকে না, ওইগুলো ইয়া করলে হয়, কথাবার্তার মাধ্যমে হয়। যেমন দেখেন এই বায়ার আমাদেরকে কত দিতে পারে, এটা আওয়ারলি জব তাই না, ঘন্টা হিসেবে কাজ। এখন এখানে বায়ার আওয়ারলি জবে কত দিবে সেটা বলে না, বাট না বললে আমরা সেটা অনুমান করে নিতে পারি কীভাবে। আমি এখানে গেলাম, দেখেন আমি কার সাথে গেলাম, যাওয়ার পর এই বায়ার আগে যতগুলো কাজ করেছে, এই বায়ার আগে কাজ করেছে একটা, এবং সে ব্যয় করছে কত 1.75 পার আওয়ার। তারপরে এটা গরিব বায়ার। আমরা এইভাবে বায়ারদের মানে আর্থিক সক্ষমতার বিষয়টা আমরা এইভাবে বুঝে নিতে পারি। বায়াররা আগে যে কাজগুলো করেছে সেগুলোর হিস্ট্রি থেকে, ধরেন এই বায়ার এবার আগে অনেকগুলো কাজ করেছে না, এই যে পার আওয়ার $16 রেটে কাজ করেছে, কই এটা ফিক্সড প্রাইস $40। আপনি পার আওয়ারগুলো দেখবেন, তাহলে পার আওয়ার কত $16। তাহলে আমরা বুঝতে পারতেছি মোটামুটি এই বায়ার কি মোটামুটি টাকা ইয়ে আছে। তাহলে আজকে আপনাদের কাজ হলো কাজে অ্যাপ্লাই করা। আমি আশা করি আপনারা যারা গত 4টা ক্লাস করছেন এবং আজকের ক্লাসটা করছেন, আপনারা প্রোডাক্ট ডেসক্রিপশন রাইট করতে পারবেন কি পারবেন না? কই সাউন্ডটা তো কম কেন? আপনারা পারবেন না? আপনারা সবগুলো ক্লাস করেন নাই? আপনি করছেন সবগুলো ক্লাস? কয়টা করছেন? 3টা। এনাফ। আপনি তাহলে ভিডিওগুলো দেখে নিন, আগের ভিডিওগুলো দেখে নিয়ে আপনারা অ্যাপ্লাই করেন। হ্যাঁ হচ্ছে তো রাশেদ? আচ্ছা যাই হোক, আপনারা যারা আছেন আপনারা এই সবাইকে এগুলো আপনারা পেনড্রাইভে নিয়ে যান। আপনারা যারা তারা আপনারা সবাই সরাসরি পেনড্রাইভে নিন, ঠিক আছে? সবগুলো ক্লাস আমি অ্যারেঞ্জ করে রাখছি। আপনারা আজকে তো সম্ভব হবে না, কালকে অথবা পরশুদিন এসে সবগুলো ক্লাস একসাথে পেনড্রাইভে নিয়ে যান। শুধু এইগুলো না, সবগুলো একসাথে। তাহলে আপনাদের কাজ হলো প্রোডাক্ট ডেসক্রিপশন কাজে অ্যাপ্লাই করা, প্রোডাক্ট ডেসক্রিপশন এবং আর্টিকেল কাজে অ্যাপ্লাই করা, এবং আগামী সপ্তাহে আসার সময় কাজ নিয়ে আসা। পারবেন না? কাজগুলোর মধ্যে খুব বেশি কি জটিলতা আছে? খুব বেশি জটিলতা না, একদম সহজ কাজ। জাস্ট আপনি সিস্টেমটা একবার বুঝতে পারলেই হবে। তাহলে বলুন আগামী সপ্তাহে আপনারা কাজ নিয়ে আসতে পারবেন? আপনারা জনে বেশি না, মাত্র 5টা করে অ্যাপ্লাই করবেন। একদিনে একটা অ্যাপ্লাইয়ের বেশি করবেন না, সারাদিন গবেষণা করবেন এটা নিয়ে, সারাদিন গবেষণা করার পর রাত 10টার পরে অ্যাপ্লাই করবেন। আমি কি বুঝতে পারছি? যে কাজে আপনি অ্যাপ্লাই করবেন সেই কাজে অ্যাপ্লাই নিয়ে সারাদিন গবেষণা করবেন, করার পর অনেক সময় নিয়ে এটাকে অ্যাপ্লাই করবেন। এভাবে বেছে 5টা অ্যাপ্লাই করেন। 5টা অ্যাপ্লাইয়ের মধ্যে ইনশাল্লাহ আপনি যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে 2টা কাজ পাবেন, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আর অ্যাপ্লাই করার সময় অবশ্যই স্যাম্পল দিতে হবে, বায়ারকে বিস্তারিতভাবে বুঝাতে হবে যে আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন রাইট করতে পারেন। বলে ফেসবুকের পাশে কমা দিয়ে লিখে দেন প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, ওইখানে কমা দিয়ে লিখে দিলে হবে। টাইটেলও লিখে দেন কমা দিয়ে, আবার ওই ডেসক্রিপশনের মতো লিখে দেন। ফেসবুক এবং এটার কাজ আপনি পাশাপাশি করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ বলেন। হয়তো আপনি প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতেছেন, এরকম একটা স্যাম্পল দিবেন আর কি। এরকম কিছু প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে এরকম কিছু জিনিস লিখে আপনার ব্লগ সাইটে রাখবেন, ওইটাকে স্যাম্পল হিসেবে দেবেন। অথবা সরাসরি MS ওয়ার্ড ফাইলগুলোকে আপনি আপলোড করবেন, ঠিক আছে? সরাসরি কিছু প্রোডাক্ট লিখে ওইগুলোকে আপনি আপলোড করবেন। আর অন্যরা কীভাবে স্যাম্পলগুলো দিচ্ছে সেগুলো দেখবেন, পোর্টফোলিওগুলো কীভাবে দিচ্ছে সেগুলো দেখবেন, অন্য যারা প্রফেশনাল তারা। তো ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, ওইখানে আছে ওই ল্যাপটপে।